অনেকক্ষণ ধরে ফোন দিচ্ছে তিয়া বর্ণকে, কিন্তু বর্ণ ফোন ধরছে না। অনেকবার দেওয়ার পরও ফোন রিসিভ করলো। তোমাকে না কতবার বললাম আমায় ফোন দিবে না, শুনতে পাও না? কেন ফোন দিয়েছো? এভাবে বলছো কেন? তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছিল, তাই। আমার খুব ঘুম পেয়েছে, আর অনেক রাতও হয়েছে। তুমিও ঘুমিয়ে পড়ো। আর একটু কথা বলো না, এমন করছো কেন? তো কি করব তুমি বলো? তুমি জানো, তোমার সাথে কথা বলার পর নিজেকে ঠিক রাখতে পারি না। আর না তুমি পারো, সেই তো কথা বলার পর কষ্ট ছাড়া আর কিছুই পাও না। তো কেন ফোন করো বলো তো? কি করব আমি? পাগল হয়ে যায়, নিঃশ্বাস আটকে যায়, নিজেকে ধরে রাখতে পারি না। তাই তো ফোন করি। প্লিজ দিয়া, এরকম আর করো না, বোঝার চেষ্টা করো। কি বুঝবো? আমি পারবো না তোমার সাথে কথা না বলে থাকতে, তোমাকে না দেখে থাকতে। প্লিজ, এতটা নিষ্ঠুর হইও না। তুমি কি মনে করো ভালো শুধু তুমি একাই বেসেছো, আমি বাসিনি? কিন্তু কি করব বলো, তুমি আমার ভাগ্যে নেই। তাই এটা মেনে নেওয়ার চেষ্টা করছি। আমি অনেক চেষ্টা করেছি, তোমার নাম্বার ছবি সব ডিলিট করে ফেলেছি, তবুও ভুলতে পারছি না। বারবার ইচ্ছে করে তোমায় ফোন দিতে, একটু দেখতে, একটু কথা বলতে। আমি জানি তিয়া, সব বুঝি, বাট আমাদের কিছুই করার নেই। এটাই মেনে নিতে হবে। আমি আর পারছি না। আমাদের বাবারা আমাদের কষ্টটা কেন দেখে না, কেন বুঝে না আমাদের? প্লিজ, কান্না বন্ধ করো। তুমি জানো, আমি তোমার কান্না সহ্য করতে পারি না। এই কারণে বলে ফোন না দিতে। কথা বলে আরও বেশি কষ্ট পাবে। কাল দেখা করতে পারবে? অনেকদিন ধরে তোমায় দেখি না। আমি জানি তুমি লুকিয়ে আমায় দেখে যাও, সামনে আসো না। তুমি কি করে বুঝলে? তুমি আশেপাশে থাকলে আমি বুঝতে পারি, তখন নিজেকে আরও পাগল পাগল লাগে। বর্ণ আর কিছু বলল না। কি বলবে? ও তো থাকতে পারে না না দেখে, তাই সুযোগ পেলেই লুকিয়ে একটু দেখে আসে। বর্ণর চুপ থাকা দেখে তিয়া আবার বলল, একটা গান শোনাবে? অনেকদিন হলো তুমি গান শোনাও না ফোনে। প্লিজ, কাল দেখা হলে শোনাবো। তুমি আসবে? কোথায় দেখা করব? তুমি আমার অফিসের সামনে চলে এসো বিকেল 4টায়, তারপর ঠিক করা যাবে কোথায় যাব। ওকে, এখন ঘুমাও। ওকে, গুড নাইট। গুড নাইট। ফোন রেখে তিয়ার আবার কান্না চলে এলো। তবে এই কান্না কষ্টের না আনন্দের। আজ 2 মাস পর দেখবে তিয়া বর্ণকে। চোখ দুটোতে সবসময় বর্ণকেই খোঁজে দেখার জন্য। বর্ণর সাথে দেখা করার এক্সাইটমেন্টে ঘুম উধাও হয়ে গেছে। পরের দিন 4টার আগে চলে গেল তিয়া বর্ণর অফিসের সামনে। 4টা 10-এ বর্ণ বেরোলো। বর্ণকে দেখে তিয়ার চোখে জল চলে এলো। মনে হচ্ছে অনেক বছর ধরে দেখে না। বর্ণ সামনে আসতে গিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরল। বর্ণ বলল, কি করছো কি? মানুষ দেখছে তো, দেখুক, তাতে আমার কি? এখান থেকে চলো আগে, আমি গাড়ি নিয়ে আসি। আচ্ছা। বর্ণ গাড়ি নিয়ে এলো। তিয়া গাড়িতে উঠল। তিয়া বলল, এমন জায়গায় নিয়ে চলো যেখানে কেউ নেই। তুমি কত সময় থাকতে পারবে? 8টা পর্যন্ত। তারপর বাসায় না ফিরে আমাকে আবার খোঁজা শুরু করে দেবে। ওকে। বর্ণ লেকের পাশে একটা নদীর ধারে নিয়ে গেল। গাড়ি থেকে নেমে দুজনেই নদীর পাশে বসলো। তিয়ার ইচ্ছে করলো বর্ণর কোলে মাথা রাখতে, বাট তা করতে পারল না। কিছুক্ষণ দুজনেই চুপ থাকার পর তিয়া বলল, তোমার আমাকে গান শোনানোর কথা মনে আছে? কি গান শুনবে বলো? তোমার পছন্দের একটাই গাও। বর্ণ গান গাওয়া শুরু করলো। গান গাওয়ার সময় বর্ণ নদীর দিকে তাকিয়েছিল আর তিয়া বর্ণের দিকে। বর্ণ জানে তিয়া ওর দিকেই তাকিয়ে থাকবে, তাইও তাকায়নি। গান শেষ করে দুজনেই কিছুক্ষণ চুপ থাকলো। নীরবতা ভেঙে তিয়াই বলল, আগে থেকে অনেক শুকিয়ে গেছো, তুমি নিজেকে দেখো। চোখের নিচে কালি কেন? খাওয়া দাওয়া ঘুম ঠিক মতো করো না, ঘুমাও না রাতে। তিয়া চুপ থাকে, অনেক কান্না পাচ্ছে। কেন বর্ণকে এসব জিজ্ঞেস করছে? বর্ণ জানে না ওর কথা ভেবে রাতে ঘুম হয় না, খাবার গলাতে নামে না। ও যে থাকতে পারে না বর্ণকে ছাড়া। তিয়ার চুপ থাকা দেখে বর্ণ আবার জিজ্ঞেস করলো, খেয়ে এসেছো? কি বলবে এখন? যদি খেয়ে আসেনি বলে তাহলে অনেক বকা খেতে হবে। বর্ণর সাথে দেখা করার এক্সাইটমেন্টে খাওয়ার কথাই ভুলে গেছে। আমি খেয়ে এসেছি। তা বুঝতেই পারছি। চলো, কোথায় যাব? আর একটু থাকি না। বর্ণ আর কিছু না বলে তিয়াকে কোলে তুলে নিল। তিয়া বর্ণ দিকে তাকিয়ে রইল। কতদিন পর বর্ণর কোলে উঠেছে। ওর মাথাটা বর্ণর বুকে রাখলো হার্টবিট শোনার জন্য। কতদিন পর শুনবে? বর্ণর হার্টবিট সে আগের মতোই ফাস্ট চলছে। তিয়াকে গাড়িতে বসিয়ে বর্ণ গাড়ি একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। এটা দেখে তিয়া জিজ্ঞেস করলো, এখানে কেন নিয়ে এসেছো? আমি তো বললাম খেয়ে এসেছি, আমার খিদা লেগেছে, আমি খাওয়ার জন্য আসি। ও, হেঁটে যাবে না? আবার কোলে নিতে হবে? নাও, সত্যি নিয়ে নেব, আমার কিন্তু একদমই লজ্জা নেই। তো তুমি জানো। টিয়া তাড়াতাড়ি নেমে গেল গাড়ি থেকে। সত্যি যদি কোলে তুলে নেয় এত মানুষের সামনে? টিয়ার ধরপড়িয়ে নামা দেখে বর্ণ হেসে দিল। টিয়া বলল, চলো। বর্ণ বিরিয়ানির অর্ডার করলো। কিছুক্ষণ পর ওয়েটার বিরিয়ানি দিয়ে গেল। বর্ণ খাওয়া শুরু করলো, কিন্তু টিয়া না খেয়ে বর্ণের দিকে তাকিয়ে আছে। তা দেখে বর্ণ বলল, কি হলো? আমাকে দেখলে পেট ভরবে না, খাও। তোমাকে দেখলে আমার পেট ভরে যায়।
তুমি খাবে কিনা বলো, তুমি খাইয়ে দাও। বর্ণ আর কথা বাড়ালো না, নিজের খাওয়া বাদ দিয়ে টিয়াকে খাওয়াতে শুরু করলো। আর টিয়া বর্ণর দিকে তাকিয়ে আছে। খাওয়া শেষে বিল মিটিয়ে বেরিয়ে এলো বাইরে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 6:30 বাজে। এখন কি করবে? বাসায় পৌঁছে দেব? 8টার আগে আমি কোনোভাবে বাসায় যাব না, আর তোমাকে যেতেও দেব না। তো এখন কি করবে? অন্য কোথাও নিয়ে চলো। টিয়ার কথা মতো বর্ণ গাড়ি নিয়ে গেল একটা পার্কে। এই সময় পার্কে মানুষ খুব কম থাকে, আর এখান থেকে টিয়ার বাসাও বেশি দূরে নয়, তাই এখানে নিয়ে আসলো। গাড়ি থেকে নেমে তারা একটা ব্রেঞ্চে বসলো। টিয়া বর্ণর হাত ধরে বলল, ছেলেরা অনেক স্ট্রং থাকতে পারে, যে কোনো কষ্ট সহ্য করতে পারে, তাই না? মানে, তুমি নিজের কষ্টটা যেভাবে লুকিয়ে রাখো, নিজেকে স্ট্রং রাখো, তা আমি পারি না। তাই তো বারবার ফোন দিই তোমার বারণ সত্ত্বেও। কিন্তু তুমি কেন এমন করো? টিয়া, আমি বাইরে থেকে যত স্ট্রং থাকি না কেন, ভেতরে তুমি তোমার বাবা মাকে ছেড়ে চলে আসতে পারবে। পারলে তো অনেক আগে চলে আসতাম। তুমি জানো আমি তা পারবো না। তারা আমায় জন্ম দিয়েছেন, এভাবে ছেড়ে চলে আসবো কি করে? আমরা আরও বোঝাবার চেষ্টা করব, কিন্তু প্লিজ তুমি কথা বলা বন্ধ করো না। কথা বলে কি হবে? ফিউচার নিয়ে ভেবেছো? আমার বাবা বা তোমার বাবা কেউ কোনোদিনও মনে হয় না আমাদের একসাথে মেনে নেবেন। কম চেষ্টা তো করিনি, আর কি চেষ্টা করব? তারা তাদের শত্রুতা নিয়েই বসে আছেন। আজ হোক বা কাল তোমারও বিয়ে হবে, আমারও বিয়ে হবে, হয়তো অন্য কারোর সাথে। আমি চাই না বিয়ে করতে, কিন্তু বাবা মা ওদের জন্যই করতে হবে। আমি একমাত্র ছেলে তাদের, তখন সব কিছু মেনে নিতে অনেক কষ্ট হবে। তাই আমি অনেক ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের কথা বলার, দেখা করা বন্ধ করতে। বর্ণর বিয়ের কথা শুনে টিয়ার চোখে জল ভরে গেল। বর্ণা এতক্ষণ অন্যদিকে তাকিয়ে কথাগুলো বলছিল। টিয়ার দিকে তাকিয়ে দেখে ও কাছে। তা দেখে বর্ণ বলল, এই পাগলি, কাঁদছো কেন? টিয়াকে জড়িয়ে ধরল বর্ণ। টিয়ার চোখের জল যে সহ্য করতে পারে না, বর্ণকে জড়িয়ে ধরে কেঁদেই চলেছে। বর্ণ বলল, কি হলো? এমনভাবে কাঁদছো যেন আমি মরে গিয়েছি। চুপ, একদম আজে বাজে কথা বলবে না। তোমাকে আমি অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না। প্লিজ বিয়ের কথা বলো না। আমি মরে গেলে জাগে। টিয়ার মুখে হাত দিয়ে, এখন তুমি কি বলছো? আমি বলে আজে বাজে, আর তুমি বলে কি করব বলো? যখনই ভাবি তুমি অন্য কাউকে বিয়ে করবে, আমার দম বন্ধ হয়ে আসে। প্লিজ এমনটা করো না। করব না। আমার ইচ্ছে থাকলে তো অনেক আগেই করে ফেলতাম। এখন কান্না বন্ধ করো, আর চলো বাসায়। না, যাব না। আমি আজ এখানেই তোমার সাথে থাকবো। তোমার বাবা ভাই এসে আমাকে বলবে আমি তাদের মেয়েকে তুলে নিয়ে এসেছি, জেলে দেবে আমাকে। আমার জন্য জেলে যেতে পারবে না? অবশ্যই পারবো। তুমি বললে জাহান্নামেও যেতে পারবো, কিন্তু এখন এখান থেকে ওঠা উচিত। ভালো লাগছে না, এখানে থাকতেই ভালো লাগছে। তোমার যাওয়ার টাইমও হয়ে গেছে তো, পরে সবাই খুঁজতে বের হয়ে যাবে। তোমার সাথে থাকতে সময় কখন চলে যায় বুঝতে পারি না। তাই এখন চলো। ওকে, তবে হেঁটে আমাকে বাসায় পৌঁছে দিতে হবে। গাড়ি পরে এসে নিয়ে যাবে। আচ্ছা চলো। টিয়া বর্ণর বা হাত জড়িয়ে ধরে ঘাড়ে মাথা রেখে হাঁটছে আর কথা বলছে। হঠাৎ সামনে তাকিয়ে দেখে তুষার রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। তা দেখে টিয়া বর্ণর হাত ছেড়ে দিয়ে বলল, ভাইয়া এখন কি করব? এখন তো বাবাকে বানিয়ে বানিয়ে আরও কত কিছু বলবে, বলুক। তুমি নিশ্চিন্তে যাও, ভয় পেও না। বাসায় কি হয় তা ফোনে জানিও। আচ্ছা, তুমিও সাবধানে যাবে। টিয়া আস্তে আস্তে হেঁটে চলে যায়। তুষারও বর্ণর দিকে একবার রাগে চোখে তাকিয়ে টিয়ার পেছন পেছন বাসায় ঢুকে গেল। বর্ণ টেনশনে পড়ে যায়, মনে মনে ভাবে আমার জন্য আবার ওকে কথা শুনতে হবে। এই জন্যই দেখা করতে, কথা বলতে বারণ করি। কিন্তু আমার কথা শুনলে তো আমারও তো ইচ্ছে করে ওর সাথে কথা বলতে, সারাক্ষণ এই বুকে আগলে রাখতে। কিন্তু আমি নিরুপায়, পারবো না ওকে আমার কাছে রাখতে। টিয়া বাসায় ঢুকে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ও জানে এখন তুষার ওর বাবার কান ভাঙাবে, আর ওর বাবা ওর কাছে আসবে। যা ভাবছে তাই হলো। টিয়া শুনতে পাচ্ছে ওর বাবা বলছে, এই ছোট লোকের বাচ্চার কাছে তুই আবার গিয়েছিস? তোকে ভুলিয়ে আবার নিয়ে গেছে, তাই না? ওকে আমি ছাড়বো না। ওর সাহস কি করে হয় আমার মেয়ের দিকে আবার হাত বাড়ানো? ওই হাত আমি কেটে ফেলবো। আরও নানান কথা বলে বর্ণ আর ওর বাবাকে গালাগাল করছেন টিয়ার বাবা। এসব শুনে টিয়ার কান্না চলে এলো। নিজেকে মারতে ইচ্ছে করছে। বর্ণ তো এখানে কোনো দোষ নেই, ওই তো দেখা করার জন্য পাগল হয়ে গিয়েছিল। তাহলে কেন বর্ণকে এত কথা বলছেন? টিয়া মনে মনে ভাবল, আগের দিনগুলোই অনেক ভালো ছিল। কেন এত জলদি সেই দিনগুলো চলে গেল? কত ভালোই তো ছিল বর্ণ আর ওর ভালোবাসা নিয়ে। কেন এত জলদি বর্ণ থেকে ওকে দূরে সরিয়ে দেওয়া হলো? টিয়া সেই দিনের কথা ভাবতে লাগলো। ওদের দেখা হওয়া, কথা বলা। তখন বর্ণ আর টিয়া আলাদা পাড়ায় থাকতো, এখনও থাকে। বাসায় দূরত্বটা অনেক। টিয়া বনানী আর বর্ণ গুলশান।
তখন ওরা কখনো সরাসরি কথা বলেনি, নামটাও জানতো না একে অপরের। শুধু মাঝে মাঝে রাস্তায় দেখা হতো, কখনো ভালোভাবে তাকাতো না পর্যন্ত একে অপরের দিকে। বর্ণ মেয়েদের সাথে কথা বলতে তেমন পছন্দ করতো না। সাজেক গিয়ে ওদের প্রথম কথা বলা, ভালো লাগা, তারপর আস্তে আস্তে ভালোবাসা। টিয়া কখনো ভাবতে পারেনি কাউকে সে এতটা ভালোবেসে ফেলবে, আর কেউ ওকে এতটা ভালোবাসবে। আর ও এটাও ভাবতে পারেনি যেই মানুষটার সাথে সারা জীবন থাকার স্বপ্ন দেখেছে তার থেকে এত জলদি দূরে সরে যেতে হবে। বর্ণ ফোন দিচ্ছে কি হয়েছে বাসায় তা জানার জন্য, কিন্তু সেদিকে টিয়ার হুঁশ নেই। ও কাছে আর অতীতে ডুব দিয়েছে 4 বছর আগে। তখন বর্ণ অনার্স শেষ করে মাস্টার্স ভর্তি হয়েছে, আর টিয়া ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। কিছু মাস পর এসএসসি পরীক্ষা, তাই কলেজ থেকে পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করা হয়। টিচার্স স্টুডেন্টের ইচ্ছায় সাজেক যাওয়ার প্ল্যান করে। সাজেক টিয়ার স্বপ্নের জায়গা ছিল, তাই বাসায় গিয়ে বাবাকে রাজি করে যাওয়ার জন্য পারমিশন দেওয়ার জন্য। তুষার রাজি ছিল না, তবুও বনির ইচ্ছার জন্য রাজি হয়ে যায়। তারপর বাবাকে রাজি করায়। 2 দিনের ট্রিপ। আজ রাতে রওনা দিবে, কাল ভোরে খাগড়াছড়ি পৌঁছবে। সেখান থেকে দীঘিনালা যাবে 10টার ভেতরে। তারপর সাজেক, সেখানে দিন কিছু জায়গা ঘুরে দেখবে, পরের দিন বাকি জায়গা ঘুরবে। তারপরে খাগড়াছড়ি ফিরে সেখানে কিছু জায়গা দেখবে। রাতে রওনা দেবে, ভোরে ঢাকা ব্যাক করবে। টিয়ার বেস্ট ফ্রেন্ড সায়রাও যাবে। যাওয়ার দিন রাত 10টার আগেই টিয়া রেডি হয়ে চলে যায় কলেজে। তুষার এগিয়ে দিয়ে যায়। টিয়া গিয়ে দেখে সায়রা দাঁড়িয়ে আছে। টিয়া সায়রার কাছে গিয়ে বলে, এখানে দাঁড়িয়ে কি করছিস? তোর জন্য ওয়েট করছিলাম, চল এখনই বাস ছেড়ে দেবে। রাত 10টায় বাস ছেড়ে দেয়। সেখান থেকে বাসে করে খাগড়াছড়ি যায়। খাগড়াছড়ি শহরে 6:30টায় পৌঁছায়। এনএফএফ নামে একটা হোটেলে যায় হালকা নাস্তা করার জন্য। রেস্টুরেন্টটা অনেক বড়, হাত মুখ ধোয়ার জন্য প্রচুর জায়গা আছে। সবাই ফ্রেশ হয়ে খেয়ে দীঘিনালা যাওয়ার জন্য যাত্রা শুরু করে। 10টার সময় এসকোর্ট যায়। এটা মিস করলে তাদের আর সাজেক ভ্রমণ হবে না। দীঘিনালা গিয়ে এসকোর্টে করে 2 ঘন্টা পথ অতিক্রম করে সবাই সাজেক পৌঁছায়। আলো রিসোর্ট নামে একটা রিসোর্টে ওঠে। টিয়া বারান্দায় গিয়ে রিসোর্টের চারপাশ মন ভরে দেখছে। সায়রা টিয়ার পাশে এসে বলল, কেমন লাগছে? দেখ, জায়গাটা কত সুন্দর, মন ভরে গেল। দুহাত দুদিকে দিয়ে টিয়া পরিবেশটা উপভোগ করছে। সায়রা বলল, এখন চল, সবাই লাঞ্চ করতে যাবে, পরে আমাদের রেখেই চলে যাবে। ওকে চল। মন্টানা নামক একটা হোটেলে তারা লাঞ্চ করতে যায়। হাঁসের মাংস, শুটকি ভর্তা, ডাল, আলু ভর্তা, সবজি আর ভাত, এগুলো ছিল খাবারের আইটেম। ব্যাম্বু চিকেনও সাথে ছিল। খাওয়া দাওয়া শেষ করে আশেপাশে ঘুরতে বের হলো সবাই। চারদিকে রিসোর্ট, কটেজ, 3 সেটের অসংখ্য বাড়ি, কাঠের রাস্তা, গাছপালা, সব মিলে জায়গাটা জাস্ট ওয়াও। তারা ঘুরতে ঘুরতে অর্ধ তৈরি করা একটা কটেজে যায়, যা তৈরি করতে এখনো কিছুটা বাকি। সেখান থেকে দাঁড়িয়ে চারপাশ দেখতে আরো অপূর্ব লাগছে। ছোট ছোট পাহাড়, সব দিকে গাছপালা, এই জায়গাটা অসাধারণ। টিয়া ছবি তুলতে অনেক পছন্দ করে, নিজের না প্রকৃতির, কিন্তু এত সুন্দর দৃশ্য দেখে ছবি তোলার কথাই ভুলে গেছে। সায়রা টিয়ার পাশে এসে বলে, কি রে, তুই তো ছবি তুলতে অনেক ভালোবাসিস, এখন একটা ছবিও তুলি না? এই অপূর্ব দৃশ্য দেখে মাথা হ্যাং হয়ে গেছে। অন্য কিছুর কথা মাথায় আসে না। যা বলেছিস সত্যি অসাধারণ, না আসলে কত কিছু মিস করতাম। সেখান থেকে বেরিয়ে যায় তারা সাজেক বিলাস। এত রোদের মাঝে হঠাৎ চলে আসে বৃষ্টি। সবাই একটি দোকানে আশ্রয় নেয়। টিয়া সায়রার হাত ধরে দৌড়ে নিয়ে যায় বৃষ্টিতে ভিজার জন্য। সায়রা বলল, আমি ভিজবো না, আমাকে ছাড়। সাজেকের বৃষ্টিতে ভিজবো না এটা হতেই পারে না। কোনো কথা না বলে এটা উপভোগ কর। বৃষ্টিতে অনেকক্ষণ ভিজে সবাই রিসোর্টে ফিরে গেল। কিছুক্ষণ বিশ্রাম করে আবার বেরিয়ে পড়ল সাজেক স্টোন গার্ডেন দেখতে। সাজেকে আর্মির কিছু বানানো স্পট আছে, যেখানে 20 টাকা টিকিট করে ঢুকতে হয়। তার মধ্যে একটি হলো স্টোন গার্ডেন, যেখানে রয়েছে ছোট বড় অনেক পাথর আর নিচে ঘাস। এখানে মানুষ বসে বিকেলটা উপভোগ করে। ভেতরে ঢুকে তারা দুটো ছেলেকে দেখে টিয়া একটু অবাক হয়, কারণ ওদের আগেও দেখেছে, কলেজ থেকে আসার সময় প্রায়ই দেখে, বাট চিনে না, নামও জানে না। তাই টিয়া এদের দিকে নজর না দিয়ে প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে শুরু করলো। হঠাৎ টিয়া পিছনে তাকিয়ে দেখলো দুটো ছেলের মাঝে একটি ছেলে এদিকেই আসে। ছেলেটি স্যারের কাছে এসে বলল, আপনাদের কোথাও দেখছি মনে হচ্ছে, কোথা থেকে এসেছেন? আমরা ঢাকা থেকে আসছি। ও, তোমরা বনানী থাকো? ও, আমিও তো বনানী থাকি, সেই জন্য চেনা চেনা লাগছে, তাই এখানে কলেজ থেকে পিকনিকে এসেছি। ও, কোন ক্লাসে পড়ো? ইন্টার সেকেন্ড ইয়ার। আপনি? ও, আমি মাস্টার্স। তোমার নাম কি? সায়রা। আপনার? আর এখানে আয়ান, আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে এসেছি। এভাবে আয়ান আর সায়রা কিছুক্ষণ কথা বলল। সন্ধ্যা হয়ে আসছে, তাই সবাই আবার রিসোর্টে ফিরে গেল। পরদিন সকাল 5টায় সবাই পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয়। হেলিপ্যাডের ওপর দাঁড়িয়ে আছে সবাই সূর্যোদয় দেখার জন্য। সে এক অপূর্ব দৃশ্য, চারিদিকে মেঘ, চোখ ফেরানো যাচ্ছে না। সূর্যোদয় দেখার পর তারা রওনা দেয় কংলাকপাড়া যাওয়ার উদ্দেশ্যে। কাঁচা রাস্তা, চারিদিকে জঙ্গলের মতো গাছপালায় ভরা।
টিয়া ক্যামেরা নিয়ে ছবি তুলছে আর আস্তে আস্তে হাঁটছে। কাঁচা রাস্তা হওয়ার কারণে মাঝে মাঝে অনেক গর্ত আর ফাটা জায়গা রয়েছে। টিয়া ছবি তোলায় আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করায় এতটাই মগ্ন ছিল যে ও লক্ষ্য করেনি সামনে গর্ত। সবাই অনেকটা এগিয়ে গেছে, সায়রা ওদের সাথে আছে, টিয়াকে দেখেনি। হঠাৎ টিয়া হোঁচট খেয়ে পড়ে যেতে নিলেই কেউ একজন ধরে ফেলে। টিয়ার হাত থেকে ক্যামেরাটা পড়ে যায়। টিয়ার সাথে সাথে চোখ বন্ধ করে নেয়। ও ভেবেছিল নিচে পড়ে গেছে, কিন্তু তাকে দেখে একটা ছেলে ওকে ধরে রেখেছে। ছেলেটি বলে, দেখে চলতে পারেন না, এখনই পাটা ভাঙতো। সরি অ্যান্ড থ্যাঙ্কস, ইটস ওকে। টিয়া ভালো করে তাকিয়ে দেখে কালকের ওই ছেলেটায় আর এর ফ্রেন্ডই স্যারের সাথে কথা বলেছিল। টিয়ার সামনে তাকিয়ে দেখে ওর সাথের কাউকে দেখা যাচ্ছে না, সবাই উপরে উঠে গেছে। নিচ থেকে ক্যামেরাটা তুলে টিয়া ছেলেটাকে বলল, আমি যাই, সবাই আমাকে রেখে চলে গেছে। এখন না গেলে যদি সবাইকে হারিয়ে ফেলি। এখন জলদি হাঁটতে গিয়ে আবার হোঁচট খেয়ে পড়বেন। আপনি চাইলে আমি আপনাকে হেল্প করতে পারি আপনার ফ্রেন্ডের কাছে পৌঁছে দিতে। আপনার সাথে আর একজন ছিল না, কালকে দেখেছিলাম স্টোন গার্ডেনে? ও আয়ান, ও আসে। ও আচ্ছা, তাহলে আসুন। তারপর দুজন চুপচাপ একটু দূরত্ব বজায় রেখে হাঁটছে। পাহাড়ের কাছে এসে টিয়া দাঁড়িয়ে যায়। কোনো সাপোর্ট ছাড়া উঠলে তো পড়ে যাবে, যাবে কিভাবে? ওদিকে ছেলেটা পিছনে না তাকিয়েই অনেকটা চলে গেছে। হঠাৎ ছেলেটি দাঁড়িয়ে যায় আর পিছনে তাকায়। টিয়া দাঁড়িয়ে আছে দেখে আবার নিচে নেমে টিয়াকে বলল, কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? আমি একা কিভাবে উঠব যদি পড়ে যাই? ছেলেটি কিছুক্ষণ কি একটা ভাবলো, তারপর বলল, আপনি চাইলে আমার হাত ধরে উপরে উঠতে পারেন। ছেলেটির কথা শুনে টিয়া চোখ বড় বড় করে তাকায়। একটা অচেনা ছেলের হাত কিভাবে ধরবে, যতই ওর শহরের হোক, অচেনা তো। টিয়ার কোনো রিয়াকশন না দেখে ছেলেটি আবার বলল, দেখুন, এভাবে দাঁড়িয়ে থাকলে তো চলবে না, ওপরে উঠতে হবে। আর এখানে কোনো শক্ত লাঠিও নেই যে তার সাপোর্টে উঠবেন। বেশি লেট করলে কিছুই দেখার সুযোগও পাবেন না। টিয়া আর কিছু না ভেবে ছেলেটার হাত ধরে ফেলল, তারপর উপরে উঠতে শুরু করলো। উপরে উঠতে উঠতে টিয়া ছেলেটিকে জিজ্ঞেস করলো, আপনার নাম কি? টিয়ার কথা শুনে ছেলেটি টিয়ার দিকে তাকালো। টিয়া আবার বলল, না মানে, এত সময় ধরে কথা বলছি, আপনি আমায় হেল্পও করেছেন, অথচ আমি আপনার নাম জানি না, তাই জিজ্ঞেস করলাম। বর্ণ কি? স্বরবর্ণ না ব্যঞ্জনবর্ণ? টিয়ার কথা শুনে বর্ণ দাঁড়িয়ে গেল আর টিয়ার দিকে তাকালো রাগী চোখে। বর্ণর দাঁড়ানো দেখে টিয়া বর্ণ দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে বলল, সরি, আমি মজা করছিলাম। বর্ণ মুচকে এসে বলল, আমিও মজা করছিলাম। তার মানে আপনি রাগ করেননি? না। বাই দ্য ওয়ে, আমি টিয়া। ও। টিয়ার বর্ণ আর কোনো কথা বলেনি। উপরে উঠে কংলাংপাড়া দেখতে লাগলো। সাইডের পাথরগুলো অনেক পিছলে। আশেপাশে তাকিয়ে টিয়া বাকিদের খুঁজতে লাগলো, কাউকেই দেখতে পাচ্ছে না। বর্ণ টিয়ার কাছে এসে বলল, আপনার ফ্রেন্ডসরা কোথায়? পেয়েছেন? পাচ্ছি না, খুঁজে দেখুন। ওকে, দেখতেছি, বাট জায়গাটা কত সুন্দর, এটাও এখন উপভোগ করি। ওকে, সাবধানে সাইডে যাবেন না। টিয়া চারপাশ দেখছে আর ছবি তুলছে। এর মধ্যে আয়ান এসে বর্ণকে বলল, তুই এখানে কি করছিস? চল। ওই মেয়েটা ওর ফ্রেন্ডের হারিয়ে ফেলেছে, ওকে তাদের কাছে দিয়ে তারপর যায়। ওকে তো আমি চিনি, আমাদের এলাকায় থাকে। কি ব্যাপার, যে ছেলে মেয়েদের থেকে সবসময় দূরে দূরে থাকে, সে আজ একটা মেয়েকে। আয়ানকে থামিয়ে, তুই অযথায় ব্যাপারটা নেগেটিভলি নিচ্ছিস। মেয়েটা অনেক ছোট, হারিয়ে গেলে কি হবে ভেবে দেখেছিস? বুঝি বুঝি। বর্ণ আর আয়ানের কথায় কান দিল না। ও জানে আয়ান এটা নিয়ে মজা করবেই। কিছুক্ষণ ঘোরার পর টিয়া বর্ণ আর আয়ানের কাছে আসলো আর কাদো কাদো মুখ করে বলল, আমি ওদের কাউকে খুঁজে পাইনি। কি, এখন কি করবেন? আয়ান টিয়ার কাদো কাদো ফেস দেখে বলল, আরে কাছো কেন, আমরা ওদের খুঁজে দেব, তুমি কান্না বন্ধ করো। বর্ণ টিয়া এই ফেস দেখে অনেক হাসি পাচ্ছে। আগে বর্ণ নামকে নিয়ে মজা করেছিলে, এখন বর্ণের মাথায়ও দুষ্ট বুদ্ধি এলো। আয়ানকে আর কিছু বলতে না দিয়ে বর্ণ বলল, এখন কি করবেন? আপনার সাথে এরা তো আপনাকে রেখে চলে গেছে মনে হয়, এবার বাড়ি যাবেন কি করে? আমরা তো এখন চলে যাব, আপনি একা এখানে কি করবেন? আয়ান বর্ণ দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। বর্ণর কথা শুনে এবার টিয়া জোরে কেঁদে দিল। এটা বর্ণ আশা করেনি, ও তো শুধু মজা করছিল। আরে আরে, এইভাবে কাঁদছেন কেন? আমি তো মজা করছিলাম। আপনি খুব পচা, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন কেন? ওকে, কান্না বন্ধ করেন। আর এখানে সব জায়গা খুঁজে দেখি পাই কিনা। ওকে। টিয়া, বর্ণ, আয়ান, সায়রা আর সাথীর কাউকেই খুঁজে পাওয়া যায়নি। এবার বর্ণর একটু টেনশন হচ্ছে। বর্ণ টিয়ার কাছে এসে বলল, চলুন নিচে গিয়ে দেখি ওরা এখানে আছে কিনা। তারপর ওরা নিচে চলে গেল। নিচে গিয়ে টিয়া দেখে ওরা যে চাঁদের গাড়ি করে এখানে এসেছিল ওটা এখানে নেই। এটা দেখে টিয়া এবার অনেক জোরে কান্না করে দিল। তা দেখে আয়ান বর্ণর কানে কানে বলল, এই মেয়েটার চোখে এত জল কোথা থেকে আসে বলতো?
সব কিছুতেই শুধু কেঁদে দেয়। আমিও ভেবে পাচ্ছি না এখন কি করব। ওকে তো একা রেখেও যেতে পারবো না। আমাদের তো আরো 15 দিন পর ফেরার প্ল্যান। আরো অনেক জায়গায় ঘুরবো। ওয়েট, ওকে জিজ্ঞেস করে দেখি হোটেলে গেলে ওদের পাবো কিনা। বর্ণ তিয়ার কাছে এসে জিজ্ঞেস করলো, আপনারা কোন হোটেলে উঠেছেন? সেখানে গেলে কি তাদের পাবো? আজ ওরা খাগড়াছড়ি ফিরে যাবে, হোটেলে উঠবে না। ও শিট, তাহলে কাউকে ফোন দিয়ে দেখেন ওরা কোথায়। আমার কাছে ফোন নেই, আমার ফোন দিয়ে করেন। টিয়া বর্ণের ফোন দিয়ে সায়রাকে কল করলো, কিন্তু সায়রা ফোন ধরছে না। অনেকবার কল করার পরও ধরেনি। ওর আর কোনো নাম্বারও মনে নেই। কেঁদে কেঁদে বর্ণকে বলল, সায়রা ফোন ধরছি না, আর কারো নাম্বারও মনে নেই। বর্ণ টিয়ার কাছ থেকে চলে এসে আয়ানের কাছে গেল, গিয়ে বলল, মনে হয় প্ল্যান ক্যান্সেল করতে হবে। এভাবে মেয়েটিকে তো একা রেখে যাওয়া যাবে না। হোটেলে গেলে হবে না। না, আর ফোন দিয়েও পাইনি। আজই ঢাকায় ব্যাক করতে হবে। আয়ান মন খারাপ করে বলল, হুম। তারপর আয়ান তিয়ার কাছে গিয়ে বলল, তুমি চাইলে আমরা তোমাকে ঢাকা পৌঁছে দিতে পারবো। আজ রাতের বাসে খাগড়াছড়ি থেকে ঢাকা ব্যাক করব। তিয়া আর কোনো রাস্তা না পেয়ে রাজি হয়ে গেল। তারপর টিয়া বর্ণ আর আয়ান এখানেরই একটা হোটেলে সকালে নাস্তাটা সেরে ফেলল। নাস্তা সেরে তারা খাগড়াছড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠল। বর্ণ মনে মনে ভাবল, সেখানে গিয়ে যদি ওর ফ্রেন্ডের খুঁজে পায় তাহলে অনেক ভালো হবে। আমাদের প্ল্যান ক্যান্সেল করতে হবে না, আর না পেলে আজই ঢাকা চলে যেতে হবে। হঠাৎ গাড়িটা থেমে গেল। সামনে তাকিয়ে দেখল খুব সুন্দর একটা ক্যান্টিন। একটা লেকের উপর ক্যান্টিনটা রয়েছে। চারিদিকটা খুব সুন্দর। পানির উপর ক্যান্টিনটা হওয়ার কারণে আরও সুন্দর লাগছে। ক্যান্টিনটার নাম প্রশান্ত ক্যান্টিন অ্যান্ড বেকারি। টিয়া সেখানে গিয়ে ফ্লোরে বসে পড়ল, পানিতে পা ডুবিয়ে। তা দেখে বর্ণ বলল, দেখবেন পড়ে যাবেন। বর্ণ বলতে দেরি, টিয়ার পড়তে দেরি হয়নি। টিয়ার সাথে সাথে ধপাস। এদিক দিয়ে একটা ছেলে যাচ্ছিল। ছেলেটার পা টিয়ার পিঠে লেগে যায়, আর টিয়া নিজেকে সামলাতে না পেরে পড়ে যায়। টিয়া সাঁতার জানে না, তাই পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছে। বর্ণ আর আয়ান এটা দেখে কি করবে বুঝতে পারছে না। চারপাশের মানুষ হা করে তাকিয়ে আছে। আয়ান বর্ণর কাছে গিয়ে বলল, ভাই কিছু কর, মেয়েটা মনে হয় সাঁতার জানে না, আর আমিও জানি না। আয়ানের কথা শুনে বর্ণ একবার আয়ানের দিকে তাকালো। তারপর সাথে সাথেই বর্ণ পানিতে লাফ দিল। সাঁতার কেটে টিয়াকে পাড়ে আনলো। টিয়া অনেক পানি খেয়ে ফেলেছে, ভয় পেয়ে জ্ঞানও হারিয়ে ফেলেছে। আয়ান বর্ণর কাছে গেল, গিয়ে বলল, পানি খেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে, পানি বের করতে হবে। বর্ণ কাঁপা কাঁপা হাতে টিয়ার পেটে চাপ দিল। পানি বের হয়নি। বুকে হাত দিবে কিনা ভাবছে। আয়ান বলল, এত ভাবিস না, তোর কোনো খারাপ ইন্টেনশন তো নেই, তাড়াতাড়ি পানি বের কর। বর্ণ একবার টিয়ার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে বুকে চাপ দিল, আর পানি বের হয়ে গেল। বাট জ্ঞান ফেরেনি। তা দেখে বর্ণ আয়ানকে বলল, জ্ঞান তো ফেরেনি, অক্সিজেন লাগবে, শ্বাস নিতে হয়তো পারছে না। এবার কি করব? তাড়াতাড়ি ভাব, দেরি করলে মেয়েটার কিছু হয়ে যেতে পারে। বর্ণ কিছুক্ষণ ভাবল, তারপর আয়ানকে বলল, তুই চোখ বন্ধ করে অন্যদিকে তাকা। আয়ান একটা শয়তানি হাসি দিয়ে বলল, বুঝেছি, ওকে, ক্যারি অন। বর্ণ আয়নের কথায় পাত্তা না দিয়ে টিয়ার মুখের কাছে নিজের মুখ নিয়ে গেল, আর বর্ণ নিজের মুখ দিয়ে টিয়াকে অক্সিজেন দিল। কিছুক্ষণের মধ্যে টিয়ার জ্ঞান ফিরে এলো। টিয়া তাকে দেখে বর্ণর মুখ ওর মুখের মাঝে। তা দেখে টিয়া তাড়াতাড়ি সরে গেল। বর্ণ উঠে একটু দূরে দাঁড়ালো। বর্ণর নিজের কাছেও খারাপ লাগছে, বাট ওর কিছু করার ছিল না। টিয়া উঠেছে দেখে আয়ান টিয়ার কাছে গেল, আর সব খুলে বলল। আয়ানের কাছ থেকে সব শুনে টিয়া বুঝতে পারল কেন বর্ণ এমনটা করেছে। আয়ান আবার বলল, বর্ণ কিন্তু খুব ভালো ছেলে, কখনো কোনো মেয়ের সাথে কথা বলতে পছন্দ করে না। খারাপ কাজ করবে তো দূরের কথা, ও জাস্ট তোমাকে বাঁচানোর জন্য। আয়ানকে তাকিয়ে, আমি বুঝতে পারছি, আর এক্সপ্লেন করতে হবে না। টিয়া আস্তে আস্তে হেঁটে এগিয়ে গেল বর্ণর দিকে। বর্ণর কাছে গিয়ে বলল, থ্যাঙ্কস আমাকে বাঁচানোর জন্য। বর্ণ একবার টিয়ার দিকে অবাক হয়ে তাকালো, তারপর আয়ানের দিকে। আয়ান ইশারায় বোঝালো ও সব বলেছে। বর্ণ মুচকে এসে বলল, ইটস ওকে, এরপর থেকে সাবধানে থাকবেন। ওকে, আপনার কাপড় ভিজে গেছে, থাকতে পারবেন? খাগড়াছড়ি গিয়ে কোনো হোটেলে চেঞ্জ করতে হবে। আমি পারবো, আপনার কাপড়ও তো ভিজা। আমি ছেলে, এসব আমার জন্য কিছু না। আয়ান ওদের কাছে এগিয়ে এসে বলল, চলো, অনেক দেখা হয়েছে, এবার গাড়ি ছেড়ে দেবে। এখন সবাই যাব রিসাং ঝর্ণা দেখতে। সবাই গাড়িতে উঠে বসলো। তিনটা চাঁদের গাড়ি। বর্ণ আর আয়ান একটা গ্রুপের সাথে এসেছিল। একটা সিট খালি থাকার কারণে টিয়াকে ওরা সাথে নিয়ে যেতে পারছে। টিয়া আর আয়ানের মাঝখানে বর্ণ। হঠাৎ টিয়া বর্ণকে বলল, আপনি নাকি মেয়েদের সাথে কথা বলতে পছন্দ করেন না?
তিয়ার কথা শুনে বর্ণ আয়ানের দিকে তাকালো। আয়ান কানে হেডফোন গিয়ে গান শুনছে। বর্ণ তিয়াকে বলল, এটা নিশ্চয়ই আয়ান বলেছে। কেন? সত্যি না? আমার মেয়েদের বেশি পছন্দ না, সবসময় গায়ে পড়ে কথা বলে। কি? আমি আপনার সাথে গায়ে পড়ে কথা বলেছি? তো কথা বলেছেন কেন আমার সাথে? আমি তো প্রথমে আপনার সাথে কথা বলিনি। আপনার সাথে কথা বলার জন্যই আমি আমার ফ্রেন্ডের হারিয়ে ফেলেছি। অনেকটা রেগে কথাটা বলল তিয়া। আরে, আমি আপনাকে বলিনি। আপনি তো অনেক ছোট। আমি আমার সমবয়সীদের কথা বলেছি। ও, তো আপনি আমাকে আপনি করে বলছেন কেন? আমি আপনার থেকে তো অনেক ছোট। আমি পারমিশন না নিয়ে কাউকে তুমি বলি না। ও তাই? ওকে, আমি পারমিশন দিলাম, আমাকে তুমি করে বলতে পারেন। ওকে। ওরা কথা বলতে বলতে খাগড়াছড়ি পৌঁছে যায়। সেখানে একটা হোটেলে ওরা লাঞ্চ করে নিল। বর্ণ আর তিয়া ড্রেস চেঞ্জ করে নিল হোটেলে। তারপর তারা রওনা দিল রিক্সান ঝর্ণার দিকে। বৃষ্টি এসে যাওয়ার কারণে বেশি দূর যেতে পারেনি গাড়ি। গাড়ি থেকে নেমে হেঁটেই যাওয়া শুরু করে ঝর্ণার দিকে। বৃষ্টির কারণে রাস্তার অবস্থা খুব একটা ভালো না, অনেক নিচে নামতে হবে তাদের। তিয়া তো ভয় পাচ্ছে পিছড়ে না পড়ে যায়। বর্ণ ব্যাপারটা বুঝতে পারে, তাই নিজের হাত এগিয়ে দেয় তিয়ার দিকে। তিয়াও হাতটা খুব শক্ত করে ধরে। তারপর আয়ান, তিয়া, বর্ণ আর বাকিরা নিচে নামতে শুরু করলো। অবশেষে পৌঁছে যায় ঝর্ণার কাছে। বর্ণ, তিয়া সেখানেও স্যার আর বাকিদের খুঁজে পায়নি। তারপর তারা ঝর্ণার কাছে গেল। তিয়া ঝর্ণা দেখে ওখানে যাওয়ার জন্য পা বাড়ায়। বৃষ্টির কারণে জায়গাটা পিছলে গেছে, ভালোভাবে হাঁটাও যাচ্ছে না। আর তিয়া যেখানে যাচ্ছে পড়ে গিয়ে হাত পা ভাঙে। তাই আয়ান বর্ণকে বলল, এই কারণে আমি মেয়ে মানুষ নিয়ে কোথাও যাওয়া পছন্দ করি না। ওরা লাফালাফি একটু বেশি করে। মেয়েটা পড়ে গিয়ে হাত পা ভাঙে, জাগিয়ে দেখ। তুই জানা সব কিছুতে আমাকে পাঠাস কেন? আমি ওসবে নেই। তুই মেয়েটার রেসপন্সিবিলিটি নিয়েছিস, আমিও সাথে আছি তোর, যা। তবনও বাধ্য হয়ে গেল তিয়ার পেছনে। পিছন থেকে গিয়ে হাতটা ধরে তিয়াকে আটকালো আর বলল, এই মেয়ে, তুমি দেখতে পাচ্ছ না জায়গাটা কতটা পিছলা? পড়লে কি হবে তা ভেবে দেখেছো? না, হাত ছাড়ুন। আমি ঝর্ণায় ভিজবো, যাওয়াটা রিক্সি হয়ে যাবে। হোক, তবু আমি যাব। বর্ণ মনে মনে ভাবল, পিচি মেয়েদের নিয়ে এই এক প্রবলেম, যা বলবে তাই করবে, কারো কথাই শুনবে না। তবে মুখে বলল, ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি, আমার হাত ছাড়বে না কিন্তু। ওকে। বর্ণ বড় দেখে একটা লাঠি নিল। এক হাতে লাঠি, অন্য হাতে তিয়ার হাত। লাঠির উপর ভর করে বর্ণ নিয়ে গেল তিয়াকে ঝর্ণার কাছে। তিয়া ঝর্ণার কাছে নিচে গিয়েই বর্ণর এক হাত ধরে লাফাচ্ছে। আর বর্ণ তিয়াকে দেখছে আর ভাবছে, মেয়েটা পাগল নাকি, এভাবে কেউ লাফায়? ওর সাথে সাথে আমাকে নিয়েও পড়বে। অনেক হয়েছে, এবার আসো প্লিজ, আর একটু, অনেক মজা লাগছে। না, দেরি হয়ে যাবে। বর্ণ তিয়ার হাত ধরে টান দেয়। তিয়া গিয়ে পড়ে বর্ণের বুকে। তিয়া বর্ণের হার্টবিট শুনতে পাচ্ছে কত ফাস্ট চলছে। হঠাৎ তিয়া নিজের মাথাটা বর্ণর বুকে রাখলো হার্টবিট শোনার জন্য। বর্ণ হা করে তিয়ার দিকে তাকিয়ে আছে আর ভাবছে, মেয়েটা এসব কি করছে। দূর থেকে আয়ান চিৎকার করে বলল, বর্ণ, 10 মিনিটের ভেতর ওরা চলে যাবে, তাড়াতাড়ি আয়। আয়ানের চিৎকারে তিয়ার হুঁশ এলো। ও মনে মনে ভাবছে, এসব আমি কি করছিলাম, ছি। না জানি উনি কি ভাবছেন। তিয়া অনেকটা লজ্জা পেল। বর্ণ তাকে দেখে তিয়ার নাকাল দুগাল লাল হয়ে গেছে। বর্ণ মনে মনে ভাবছে, মেয়েটা লজ্জা পাচ্ছে নাকি, কিন্তু কেন? মুখে বলল, চলো। তারপর তারা এখান থেকে চলে এলো। একটা হোটেলে গেল। সবাই যারা যারা ভিজেছেন সবাই ড্রেস চেঞ্জ করে নিল। রিসান ঝর্ণা দেখে তারা গেল আলো ঢিলা রহস্য গুহা দেখতে। তখন বাজে 5:30। 6টার পরে গুহা বন্ধ হয়ে যায়। সবাই আলো ঢিলা গুহার সামনে চলে আসে। বাইরে থেকে আয়ান 3টি মশাল কিনে আনলো, কারণ গুহার ভেতর অনেক অন্ধকার। একটা মশাল নিজের কাছেই রাখলো, একটা তিয়া আর অন্যটা বর্ণকে দিল। টিকিট কেটে ওরা ভেতরে ঢুকতে হয়। আয়ান টিকিটও কেটে নেয়। তারপর তারা ভেতরে ঢুকলো। তিয়া এক হাত ধরে বর্ণের হাতটা ধরে রেখেছে, অন্য হাত দিয়ে মশাল। অনেকটা ভেতরে গিয়ে বর্ণ তিয়াকে জিজ্ঞেস করলো, এখন কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে ইন্ডিয়ানা জোনসের মতো আমিও অংশ নিয়েছি কোনো এক রোমাঞ্চকর অভিযানে। এক্স্যাক্টলি। ভেতরে তো পানি আর পাথর, ঠিকভাবে হাঁটতে পারছি না। এগুলোর জন্যই তো মনে হচ্ছে সাবধানে দিকে হাঁটো। মাত্র 15 মিনিটের অভিযান। আলো ঢিলা রহস্য গুহা ভেতরে অন্ধকার থাকলেও ভেতরে গেলে অনেক ভালো লাগে। তাই তো সবাই খাগড়াছড়ি এলে এখানে যাওয়া মিস করে না। মশাল কিনে অভিযান শুরু করে। আলো ঢিলা গুহা থেকে বেরিয়ে আসে 6টা বাজার আগেই। এখনও কিছুটা আলো রয়ে গেছে, তাই তারা ঢিলার উপর যায়। সেখান থেকে খাগড়াছড়ির পুরো ভিউ দেখা যায়। সব দেখা শেষ করে তারা একটা হোটেলে যায়। রাত হয়ে গেছে, আর কিছু দেখার নেই। 10টার আগে বাসও আসবে না। বর্ণ আর আয়নের প্ল্যান ছিল খাগড়াছড়ি থেকে সোজা বান্দরবন যাবে, কিন্তু তিয়ার জন্য এখন ওদের ঢাকা যেতে হবে। হোটেলে গিয়ে হালকা নাস্তা করে একটু রেস্ট নেয়। 10টা বেজে গেছে, বাস এসে গেছে। তারা সবাই বাসে উঠে পড়ে।
বাসে উঠে বর্ণ তিয়াকে বলল, তুমি এই সিটে বসো, কোনো মেয়ে এসে বসবে তোমার পাশে। আমি পিছনে আয়নের সাথে আছি, আপনি এখানে বসেন না। যদি কোনো মেয়ে না বসে ছেলে বসে, আমার ভয় করছে। আরে গাধা, এখানে ভয় পাওয়ার কি আছে? আমরা আসি না পিছনে? না, আপনি এখানে বসেন। ওকে আয়ান, আপনি সামনে বসি, ও একা বসতে ভয় পাচ্ছে। ওকে। বর্ণ তিয়ার পাশে বসলো, তিয়ার বেগটা উপরে রাখলো, কানে হেডফোন লাগিয়ে চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পর গাড়ি ছেড়ে দিল। টিয়া সিটে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করছে। বর্ণবাসে ঘুমাতে পারে না, ওর তো বড় বিছানা লাগে, হাত পা ছড়িয়ে ঘুমায়। তাই টাইম পাস করার জন্য গান শুনছে। পাশে তাকিয়ে দেখে টিয়া ঘুমিয়ে গেছে সিটে হেলান দিয়ে। কিছুক্ষণ টিয়ার দিকে তাকিয়ে রইল আর ভাবলো, মেয়েটা দেখতে খুব মিষ্টি, তবে বোকাও। মানুষকে খুব সহজে বিশ্বাস করে নেয়, পিচ্ছি তো তাই। আমরা দুটো ছেলের সাথে আসতে রাজি হয়ে গেল, ভাবলো না ওর সুযোগ নিতে পারি। অবশ্য আর তার কোনো রাস্তা ছিল না ওর কাছে। তিয়ার কিছু চুল ওর মুখে এসে পড়ল। বর্ণ ওর হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিল আর তিয়ার মাথাটা ওর কাঁধে রাখলো। জানালায় মাথা লেগে ব্যথা পেতে পারে তাই। তারপর বর্ণ সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে গান শুনতে শুরু করলো। রাত 3টে, বাস নিজের গতিতে চলছে। হঠাৎ তিয়ার ঘুম ভেঙে যায়। ও তাকিয়ে দেখে বর্ণর কাঁধে মাথা রেখে শুয়ে আছে। সাথে সাথে মাথা তুলে নিল আর বর্ণ দিকে তাকিয়ে দেখলো ঘুমিয়ে আছে। বর্ণ ঘুমায়নি, জাস্ট চোখ বন্ধ করে রাখছে। হালকা আলোয় বর্ণর মুখ স্পষ্ট দেখতে পারছে টিয়া। মনে মনে ভাবছে, ছেলেদের চেহারা এত মায়াবী হয়, ঘুমালে ওনাকে কত কিউট লাগে। ঠোঁটের মাঝে তিলো আছে, কি সুন্দর গোলাপি ঠোঁট। ইস, আমি এভাবে ওনার দিকে তাকিয়ে আছি কেন? কখনো তো কোনো ছেলের দিকে তাকায়নি, এত ভালো লাগেনি কাউকে। তাহলে বর্ণর মনে হচ্ছে কেউ ওর দিকে তাকিয়ে আছে, তাই ও চোখ খুলো। চোখ খুলে দেখে টিয়া ওর দিকে তাকিয়ে আছে। বর্ণর তাকানো দেখে টিয়া তাড়াতাড়ি নিজের চোখ সরিয়ে নিল আর অনেক লজ্জা পেল। মনে মনে ভাবলো, না জানি উনি কি ভাবছেন। তুমি এইভাবে তাকিয়েছিলে কেন? না মানে, আমি তাকাইনি, তার মানে কি আমি ভুল দেখছিলাম? হয়তো তুমি হয়তো জানো না, আমি কখনো ভুল দেখি না। এখন মিথ্যে কথা না বলে বলো, কেন এভাবে তাকিয়েছিলে? আপনাকে দেখছিলাম। মুখ ফসকে বলে ফেলে। এটা বলার সাথে সাথে মুখে হাত দিয়ে দেয়। ইস, এসব কি বলেছি? বর্ণ তিয়ার কথা শুনে হাঁ করে তিয়ার দিকে তাকালো আর বলল, কি? আসলে আপনার গালে একটা মশা বসেছিল, ওটাই দেখছিলাম। রিয়েলি? হুম। বাট আমার কাছে তো মনে হয়নি আমার গালে মশা বসেছে। আপনার কাছে কিভাবে মনে হবে? আপনি তো ঘুমিয়েছিলেন। আমি ঘুমিয়েছিলাম না, জাস্ট চোখ বন্ধ করেছিলাম। আমি বাসে ঘুমাতে পারি না, আমার বিছানা লাগে। তিয়া এখন কি বলবে বুঝতে পারছে না। এইভাবে ধরা খেয়ে গেল। কেন যে দেখতে গেলাম। তিয়া কিছু বলছে না দেখে বর্ণ আবার বলল, আচ্ছা, এটা বাদ দাও। তোমার ফ্রেন্ডরা তো নিশ্চয়ই তোমাকে খুঁজছে, তাদের একবার ইনফর্ম করবে না? হ্যাঁ, তাই তো। কিভাবে ওদের জানাবো? কারো নাম্বার মনে নেই, শুধু সায়রার নাম্বার মনে আছে। তাহলে সায়রাকে ফোন দাও। এই নাও ফোন, দেখো এখন পাও কি না। ওকে। টিয়া বর্ণর ফোন নিয়ে সায়রাকে কল করলো। সাথে সাথে কল রিসিভ হলো। হ্যালো সায়রা, আমি টিয়া বলছি। টিয়া, তুই কোথায়? জানিস কোথায় কোথায় তোকে না খুঁজেছি। আমি আর স্যার তো সাজেক থেকে গেছি শুধু তোকে খোঁজার জন্য। কি? তোরা চলে আয়, আমি ঢাকা যাচ্ছি। তোদের হারানোর পর আমি তোকে ফোন করেছিলাম, বাট তুই ফোন ধরস নাই। আয়ান ভাইয়া আর ওনার ফ্রেন্ডস আমাকে সাথে নিয়ে যাচ্ছে। কি? কাল যে ছেলের সাথে কথা বলেছিলাম? ও হুম, থ্যাংক গড। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তো ভাবছি তুই অন্য গাড়িতে আসিস, তাই এর কোনো খোঁজ নেইনি। খাগড়াছড়ি পৌঁছে তোকে খুঁজে পাইনি। তারপর আমি রিয়া আর স্যার আবার সাজেক ব্যাক করি, সব জায়গায় খুঁজি। তোর কাছে ফোনও নেই যে কন্ট্যাক্ট করব। তুই এখন কোথায়? আলো রিসোর্টে। স্যার তো খুব ভয় পেয়ে আছেন। তোর ফ্যামিলিকে কি জবাব দেবেন? তুই স্যারকে সব বল আর কালই চলে আয়। ওকে, এখন রাখছি, সাবধানে যাবি। আর গিয়ে ফোন দিস। ওকে। তুইও সাবধানে আসিস। ফোন কেটে একটা স্বস্তির নিঃশ্বাস ফেল দিয়া। বর্ণ দিকে তাকে দেখে ওর দিকে তাকিয়ে আছে। কি? কিছু না। কি হয়েছে? ফোনে যা যা কথা হয়েছে সব বর্ণকে বলল। কি ইরেসপন্সিবল! একজন স্টুডেন্ট গাড়িতে নেই, তারা তার খেয়ালই করেনি। আমরা না থাকলে তো তুমি শিওর হারিয়ে যেতে। এত ছোট মেয়েকে কী বা বুঝবে? ও হ্যালো, বারবার ছোট বলেন কেন? আমি যথেষ্ট বড়, আর সব বুঝিও। আপনারা না থাকলে প্রথমে একটু ভয় পেতাম, এটা ঠিক। বাট মাথা ঠান্ডা করে কোনো উপায় ঠিক বের করতাম। তা আমি বুঝতে পারছি কাল তো বাসায় ফিরে যাবে, গিয়েই আমাদের ভুলে যাবে, তাই না? ভুলবো কেন? আপনারা আমার এত হেল্প করেছেন, আপনাদের কি ভুলতে পারি? আর তো দেখা হবে না, কিছুদিন পর ঠিক ভুলে যাবে। দেখা নেই কথা নয়, কিভাবে মনে রাখবে? বর্ণর এই কথায় তিয়ার অনেক খারাপ লাগলো। একদিন এই বর্ণকে অনেকটা ভালো লেগে গেছে। কখনো কোনো ছেলেকে এতটা ভালো লাগেনি। আপনার সাথে আর কখনো দেখা হবে না? হয়তো না, আবার হতে পারে। রাস্তায় আয়নের সাথে ওদিকে গেলে
আমি তো বনানি থাকি না। ও। টিয়া বাইরের দিকে তাকালো জানালাটা খুলে। বাতাসে টিয়ার চুল উড়ে বর্ণর মুখে এসে লাগলো। বর্ণ চুলগুলো সরালো না। খুব ভালো লাগছে, এক অন্যরকম ফিলিংস। বর্ণ মনে মনে ভাবলো, আমার এরকম লাগছে কেন, এত ভালো কেন লাগছে? এমন তো কখনো হয়নি। এই পিচ্ছি মেয়েটা তো দেখছি আমায় পাগল করে দেবে। বর্ণ, তুই তা ভাবছিস তা মাথা থেকে ঝেড়ে ফেলে দে। আর ওই মেয়ের দিকে তাকাবি না। ঘায়ল করে দিছে তোকে, মন চুরি হতে দিস না। আপনি গান গাইতে পারেন? এটা কে না পারে? কেন, আমি তো পারি না। একটা গান শোনাবেন? তোমার মাথা ঠিক আছে? সবাই ঘুমিয়ে আছে, আর তুমি বলছো গান শোনাবো? তো আপনার গান শুনবো কি করে? অন্য একদিন। আর দেখা হবে? দেখা হলে? যদি না হয় আর? হ্যাঁ, হলেই নাই। টিয়ার মন খারাপ করে আবার বাইরের দিকে তাকালো। বর্ণ এসবে নজর দিল না। ও আবার চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে গান শুনতে শুরু করলো। টিয়া তাকে দেখে বর্ণ চোখ বন্ধ করে আছে। তাই ও কিছুক্ষণ বর্ণ দিকে তাকিয়ে থাকলো। কখন ঘুমিয়ে গেছে বুঝতে পারিনি। সকাল 6:30টায় বর্ণ ডাকে ঘুম ভাঙলো। ওরা ঢাকা পৌঁছে গেছে। কি হয়েছে? ঢাকা এসে গেছি, গাড়ি থেকে নামো। ও আচ্ছা। টিয়া ব্যাগ নিয়ে গাড়ি থেকে নামলো। আয়ান বর্ণের কাছে এসে বলল, তুই মেয়েটাকে বাসায় পৌঁছে দিস, আমি একটু পরে যাচ্ছি। কেন, তুই এখন কোথায় যাবি? আমি ফোনে তোকে সব বলবো, এখন যা তুই। ওকে। বর্ণ টিয়ার কাছে গেল একটা সিএনজি নিয়ে। গাড়িতে ওঠো। আয়ান ভাইয়া কোথায়? ওর কি একটা কাজ আছে, পরে আসবে। আমি তোমায় পৌঁছে দেবো বাসায়, এসো। তারপর টিয়া সিএনজিতে উঠল। বর্ণ পাশে বসলো। 8টায় টিয়ার বাসার সামনে গাড়ি দাঁড় করালো। বর্ণ আর টিয়া গাড়ি থেকে নামলো। ওকে, যাও বাসায়, ভালো থেকো। আপনিও। টিয়া চলে গেল বাসার ভিতর। বর্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে টিয়ার যাওয়া দেখলো। কিছুক্ষণ পর গাড়িতে উঠে সেও চলে গেল। টিয়া গিয়ে কলিং বেল বাজালো। টিয়ার মা দরজা খুলে দিলেন। তুই আয় ভিতরে। কেমন আছিস? ভালো মা, তোমরা কেমন আছো? বাড়ির মেয়ে বাইরে, যোগাযোগও নেই, কিভাবে ভালো থাকবো? বাবা ভাইয়া ওরা কোথায়? ঘুমাচ্ছে। ওকে, আমি যাই রুমে। আচ্ছা। টিয়া ওর রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় বসলো। আজ ওর আফসোস হচ্ছে একটা ফোন না থাকায়। ফোন থাকলে তো বড়োর সাথে কথা বলতে পারতো। টিয়া ওর মাকে বলল সায়রাকে ফোন দিয়ে জানিয়ে দিতে যে ও বাসায় পৌঁছে গেছে। আর বর্ণের কথা ভাবতে ভাবতে টিয়া এক সময় ঘুমিয়ে পড়ে। এদিকে বর্ণকে দেখে ওর মা অনেক অবাক হয়। তোর না আরও 15 দিন পর বাসায় ফেরার কথা? একটা প্রবলেমের জন্য আসতে হলো। কিসের প্রবলেম? পরে বলি। খুব ঘুম পাচ্ছে। তুমি তো জানো আমি বাসে ঘুমাতে পারি না। ওকে, তুই ফ্রেশ হয়ে আয়। আমি হালকা নাস্তা রেডি করছি, খেয়ে ঘুমিয়ে পড়বি। ওকে। বর্ণ গিয়ে ফ্রেশ হয়ে নিল। বর্ণর মা হালকা নাস্তায় ওকে দিল। বর্ণ খেয়ে ঘুমিয়ে পড়ল। টিয়ার মা অনেকক্ষণ ধরে দরজা ধাক্কাছেন আর ডাকছেন। টিয়ার মা ডাকে ঘুম ভেঙে যায়। উঠে দরজা খুলে দেয়। কি হয়েছে? তুই কে বলতো? কাল রাতেও খেলি না, আর আজও 8টা বেজে গেছে, ঘুম থেকে উঠছিস না? ভার্সিটিতে যাবি না? কিছুদিন পর ফাইনাল এক্সাম, এসব ভুলে যা মা, পড়ায় মনোযোগ দে। আচ্ছা। টিয়ার মা চলে গেলেন। টিয়া গিয়ে ফ্রেশ হয়ে নিল। এসে ফোন হাতে নিয়ে দেখে বর্ণর অনেক কল আর মেসেজ। কাল অতীত ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গিয়েছিল খেয়ালই নেই। তাড়াতাড়ি বর্ণকে ফোন দিল। একবার রিং হতেই বর্ণ ফোন রিসিভ করলো। কাল রাতে কোথায় ছিলে? কতবার কল মেসেজ দিছি। সরি, ঘুমিয়ে গিয়েছিলাম। আমার ঘুম হারাম করে তুমি তো শান্তিতে ঘুমাবে। আগের কথাগুলোই ভাবছিলাম, তাই খেয়াল করিনি। কি ভাবছিলে? তোমার সাথে দেখা হওয়ার কথা বলা। আগে যদি জানতাম এসব হবে তাহলে। বাদ দাও এসব। আজ তো কলেজ আছে, যাও, আমার অফিসে যেতে হবে। ওকে। টিয়া ফোন কেটে বর্ণর মেসেজ দেখল। 4টা পর্যন্ত মেসেজ দিছে, তার মানে সারা রাত ঘুমায়নি। এত ভালোবাসে আমায়। টিয়া মেসেজ দেখে রেডি হয়ে ভার্সিটিতে গেল। সায়রা টিয়ার কাছে এলো। কাল এলি না কেন? বরের সাথে দেখা করতে গিয়েছিলাম, এজন্য আসতে ইচ্ছে করেনি। তোকে কি বলবো বুঝতে পারছি না। এত ভালোবাসো দুজন দুজনকে, বাট এক হতে পারছো না। এরকম ভালোবাসার মানুষ খুব কম পাওয়া যায়। ঠিক বলেছিস, বাট মানুষটা আমার ভাগ্যে নেই। সাজেক থেকে ফিরে কি পাগলামিটানাই করেছিল বর্ণর সাথে দেখা করার জন্য। এসবের জন্য তোর পড়াশোনাও অনেক পিছিয়ে গিয়েছিল। ফোনের প্রতি আমার কোনো ইন্টারেস্ট ছিল না, বাট ওর সাথে কথা বলার জন্যই প্রথম ফোন কিনি। আর আয়ান ভাইয়ের কাছ থেকে নাম্বার নেই। এসব না করলে হয়তো ভালো হতো। এখন চল ক্লাসে। ওই দিন টিয়া বাসায় ফিরে বর্ণকে ভুলতে পারিনি। ও ক্যামেরায় বর্ণ আর ওর একসাথে একটা ছবি ছিল। আয়ান তুলেছিল ঝর্ণার কাছে যখন ওরা দুজন ছিল। ওই ছবিটা সবসময় দেখতো আর ভাবতো। পড়াশোনায় মন বসতো না। কিছু মাস পর থেকেই শুরু হয় এসএসসি এক্সাম। এক্সাম শেষে টিয়াকে ওর বাবা একটা ফোন দেয়। ও ফেসবুক আইডি খুলে বর্ণের নাম লিখে সার্চ করে পায়নি। একদিনও কোচিংয়ে যাচ্ছিল, রাস্তায় আয়ানকে পায়।
ভাইয়া কেমন আছেন? টিয়া যে ভালো, তুমি? আমি ভালো আছি। ভাইয়া আমাকে একটা হেল্প করবেন কি? আপনার ফ্রেন্ডের নাম্বারটা দিবেন? বর্ণ। কেন? প্লিজ ভাইয়া, প্রশ্ন করবেন না। ওকে, এই নাও নাম্বার। তোমার নাম্বারটা দাও। ওকে। টিয়া বর্ণের নাম্বার পেয়ে ওদিন আর কোচিং গেল না, বাসায় চলে এলো। এদিকে আয়ান বর্ণকে ফোন দেয়। হ্যাঁ বল, আজ টিয়ার সাথে দেখা হয়েছিল। কি? এতদিন পর? জানিস আজ কি হয়েছে? না বলে জানবো কি করে? তাও ঠিক, টিয়া তোর নাম্বার নিয়েছে। কি? আমার কান গেল। ও, তুই সত্যি বলছিস? মিথ্যে কেন বলবো? আমিও ওর নাম্বার রাখছি। রিয়েলি? নাম্বারটা সেন্ড কর, ট্রিট দিতে হবে, সব পাবি। নাম্বার দে। ওকে। টিয়া বর্ণকে ফোন দিবে কিনা ভাবছে। একবার ডায়াল করছে তো রিং হওয়ার আগেই কেটে দিচ্ছে। ফোন দিয়ে কী বলবে তাই ভাবছে। হঠাৎ দেখে বর্ণর নাম্বার থেকেই কল আসে। সাথে সাথেই ফোন রিসিভ করে। হ্যালো টিয়া। আয়ান বলল, তুমি নাকি আমার নাম্বার নিয়েছো? কেন? টিয়া কী বলবে খুঁজে পাচ্ছে না। আপনাকে থ্যাঙ্কস বলার জন্য। এত মাস পর। তখন আমার ফোন ছিল না, কিছুদিন হলো বাবা দিয়েছেন। ও, আর কিছু না। টিয়া কিছু বলতে চেয়েও বলতে পারছে না। কাল একবার দেখা করতে পারবে? একটা কথা বলার ছিল। কখন? তোমার যখন টাইম হবে। ওকে, তাহলে কাল বিকেল 3টে। তখন আমার কোচিং থাকে। কোচিং বাদ দিয়ে আসবে। এটা ঠিক না, একদমই কিছু হবে না। ওকে, তো কাল আমি তোমার কোচিংয়ের সামনে আসবো। ওকে। বাই। বর্ণ ফোন কেটে দেয়। আর এইভাবে কালই টিয়াকে প্রপোজ করবে, হ্যাঁ বললে বলবে, না হলে বাদ। স্যাঁচরামি একদম করবে না। বাসায় সে বর্ণের মাথায় সবসময় টিয়ার কথায় ঘুরত। ঘুমিয়ে গেলে ও স্বপ্নেই টিয়াকে দেখত। কখনো এমন হয়নি, বাট নিজেকে কন্ট্রোলে রেখেছে। ভালোবাসলেও গিয়ে কখনো ডিস্টার্ব করেনি। আজ তিয়ার নিজ থেকে নাম্বার না নিলে কখনো ফোনও দিত না। তিয়ার কথায় বোঝা গেছে তিয়ার মনে বর্ণর জন্য কিছু আছে। পরের দিন বর্ণ গিয়ে দেখে তিয়া ওর জন্য দাঁড়িয়ে আছে, সাথে সায়রাও আছে। হাই ভাইয়া। ও একা থাকতে ভয় পাচ্ছিল, তাই আমাকেও সাথে রাখছে। এখন তো ভাইয়া এসেছেন, আমি যাই। ওকে, চলো। কোথায় যাবে? আপনি জানেন, আসো। বর্ণ পাশের একটা পুকুরে নিয়ে যায়। আশেপাশে কোনো মানুষ নেই। তোমাকে কিছু বলার আছে, বলেন। আমি সোজা কথা সোজাভাবে বলতে পছন্দ করি। আমি আশা করছি তুমি ওর উত্তরটা সোজাভাবে দেবে। কিসের? আই লাভ ইউ। টিয়া কে বলবে বুঝতে পারছি না। মনে মনে অনেক খুশি হয়েছে। এতক্ষণ মনে হচ্ছে এই কথাটা শোনারই অপেক্ষায় ছিল। লজ্জা পেয়ে মাথা নিচু করে রাখছে। টিয়ার লজ্জামাখা হাসি দেখে বর্ণ ওর উত্তর পেয়ে গেল। সাথে সাথে গিয়ে টিয়াকে জড়িয়ে ধরল। টিয়া পুরো বরফ হয়ে গেছে। আমি আমার উত্তর পেয়ে গেছি। টিয়ার হাত পা কাঁপছে। এই প্রথম কোনো ছেলের ছোঁয়া পেল। বর্ণ ব্যাপারটা বুঝতে পেরে টিয়াকে ছেড়ে দেয়। কুল, এত ভয় পেলে চলবে? আমি তোমার মুখ থেকে উত্তরটা শুনতে চাই। সব কিছু মুখ দিয়ে বলতে হয় না। তাই? তাহলে কি দিয়ে বলতে হয়? বুঝে নিতে হয়। আমি তো বুঝে নিয়েছি। তাহলে আর জিজ্ঞেস করছেন কেন? ওকে, নো প্রবলেম। এখন বাসায় যাও। বাসায় গিয়ে ফোন দেবো আমি। আচ্ছা। টিয়া চুপচাপ চলে আসে। বর্ণরাজ নিজেকে অনেক হালকা লাগছে। মনের কথা বলতে পেরেছে। আর ওর মতো টিয়া ওকে ভালোবাসে। বর্ণ চলে যায় আয়ানের বাসায়। আয়ান বর্ণকে খুশি দেখে বলল, কি ব্যাপার, এত খুশি কেন? জানিস টিয়াও আমাকে ভালোবাসে। কি? রিয়েলি? এটা তো গুড নিউজ। এবার ট্রিট দে। তুই এটা ছাড়া আর কিছু বুঝিস না। না, ওকে দেব। এখন আমি যাই, সন্ধ্যায় দেখা করিস। বর্ণ বাসায় ফিরে যায়। নিজের রুমে গিয়ে টিয়াকে ফোন করলো। টিয়া ফোন ধরার পর, কি করছো? এই তো বাসায় আসলাম। আপনি? আপনি করে বলছো কেন? তুমি করে বলো। হঠাৎ তুমি করে বলবো কি করে? আস্তে আস্তে। ওকে। তা এত লেট হলো কেন আসতে? বাকি ক্লাস করে এসেছি, একটু লেট হয়েছিল। ও, ওকে। তো ফ্রেশ হয়ে খাও। ওকে, একটু পর ফোন দিচ্ছি। ওকে। এভাবেই চলতো তাদের কথা। মাঝে মাঝে টিয়া কোচিং ফাঁকি দিয়ে বর্ণের সাথে দেখা করত। তারপর টিয়া পাবলিক ভার্সিটিতে পরীক্ষা দেয়, চান্স পায়নি। টিয়ার বাবা ইচ্ছে ছিল সিলেট সাস্টে পরীক্ষা দেওয়ার, সেখানে পড়ানোর। টিয়া পরীক্ষা দেয়নি, কারণ যদি চান্স পায় তাহলে ওকে বর্ণ থেকে দূরে যেতে হবে। চাইলে আর আগের মতো দেখা করতে পারবে না। তারপর টিয়া বাধ্য হয়ে ন্যাশনাল ভার্সিটিতেই ভর্তি করান। বর্ণ আর টিয়ার কলেজ পাশাপাশি থাকায় ওদের অনেক সুবিধা হয়। যে কোনো টাইমে ওরা দেখা করতে পারত। প্রায় 3 বছর ওরা প্রেম করে। দুজন দুজনকে পাগলের মতোই ভালোবাসতো। কোনো ভুল বোঝাবুঝি তাদের মাঝে ছিল না। বর্ণ ওর মা বাবার একমাত্র ছেলে হওয়ার কারণে বর্ণ ওর মা বাবার সাথে অনেক ফ্রি ছিল। ওর মনের কথা ওর মা বাবাকে সবসময় বলতো। তাই টিয়ার কথাও ওনাদের বলে। বর্ণর বাবা জানতো না টিয়া কার মেয়ে, তাই তিনি টিয়াকে মেনে নেন বর্ণের কথা ভেবে। তিনি ভেবেছিলেন তার ছেলে যখন পছন্দ করেছে তো ভুল কাউকে অবশ্যই পছন্দ করেনি। টিয়া বর্ণের বাসায় অনেকবার গিয়েছে, বর্ণ নিয়ে গিয়েছে।
টিয়াকে বর্ণের মা অনেক ভালোবাসেন। একদিন বর্ণ আর টিয়া টিয়ার বাসার পাশের একটা পুকুর পাড়ে বসেছিল। টিয়ার কোলে বর্ণর মাথা। ওরা গল্প করছিল আর বর্ণ দুষ্টুমি করছিল। টিয়াকে সুরসুরি দিচ্ছিল আর টিয়া শুধু হাসছিল। এদিক দিয়ে তুষার যাচ্ছিল। কারো হাসির শব্দ শুনেও দাঁড়িয়ে যায়। সামনে এগিয়ে গিয়ে দেখে তারই বোন একটা ছেলের সাথে। ওর তখন খুব রাগ হয়, বাট তখন কিছু বলে না। চুপচাপ বাসায় ফিরে যায় আর ওর বাবাকে সব বলে। টিয়া ঘন্টাখানেক পরে বাসায় ফিরে এসে দেখে ওর বাবার ভাই ড্রয়িং রুমে মুখ গম্ভীর করে বসে আছেন। টিয়াকে আসতে দেখে তুষার এগিয়ে যায় আর টিয়াকে বলে, ছেলেটাকে। তুষারের কথা শুনে টিয়া ভয় পেয়ে যায়। আমতা আমতা করে বলে, মানে? তুষার এবার চিৎকার করে বলল, আমি দেখেছি আজ তোকে পুকুর পাড়ে কোনো ছেলের সাথে। তুষারের চিৎকার শুনে টিয়া কেঁপে ওঠে আর টিয়ার বাবা সোফা থেকে উঠে টিয়ার কাছে এগিয়ে যান আর টিয়ার মাথায় হাত রেখে বলেন, ছেলেটাকে আমাদের বাসায় আসতে বল। টিয়া খুশি হয়ে বলল, সত্যি বাবা, তুমি রাজি? হ্যাঁ রে মা, আমার মেয়ে খুশি, আমার খুশি। তুষার অবাক হয়ে বলল, এটা কি বলছো তুমি? ঠিকই বলছি, তুমি কিন্তু প্রেম করে বিয়ে করেছো, এটা ভুলে যেও না। তুষার চুপ হয়ে যায়। টিয়া গিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ বাবা, ওদের কালই আসতে বল। ওকে। টিয়া খুশি হয়ে ওর রুমে যায় আর বর্ণকে ফোন দেয়। বর্ণ ফোন রিসিভ করে বলে, কী ব্যাপার? আমার পাখিটা কি আমার আদর মিস করছে? এখনই দেখা করলাম আর এখনই ফোন? তোমার বাজে কথা বন্ধ করো। একটা গুড নিউজ আছে। কি? বাবা আমাদের বিষয়ে জেনে গেছেন আর বাবা রাজি। বাবা বলেছে তোমাকে দেখা করতে তোমার বাবা মাকে নিয়ে। সত্যি? কবে? তুমি যেদিন বলবে। ওকে, আমি বাসায় গিয়ে মা বাবার সাথে কথা বলে জানাচ্ছি। জলদি জানাবে কিন্তু। বাব্বা, তোমার তো দেখছি আমার বউ হওয়ার জন্য তর্স হয়েছে না। ধুর, তুমিও না, যাও তো বাসায়, আমি ফোন রাখছি। টিয়া ফোন রেখে দেয়। বর্ণ টিয়ার লজ্জা পেয়েছে দেখে মুচকে আসে। বর্ণ ওর কাজ শেষ করে বাসায় ফিরে যায় আর তার বাবা মাকে সব বলে। ওনারাও দেখা করতে রাজি হন, কারণ ছেলে ভালো চাকরি করে আর বয়স হয়েছে বিয়ের। পরশুদিন বর্ণর অফিস বন্ধ, তাই ওদিনই দেখা করার ডেট ফিক্সড করা হয়। বর্ণ টিয়াকে ওর সব জানিয়ে দেয়। টিয়া ওর বাবা মাকে সব জানায়। পরশুদিন দুপুরবেলা বর্ণ ওর বাবা মাকে নিয়ে দেখা করতে যায়। টিয়ার বাবা রুমে এখনও আসেনি। বর্ণ আর ওর মা বাবা ড্রয়িং রুমে বসে আছেন। টিয়াকে ওর ভাবি শাড়ি পরে দিচ্ছেন। আজ প্রথম টিয়া শাড়ি পরবে, তাও বর্ণ বলেছে তাই। টিয়ার বাবা আস্তে আস্তে বললেন, সরি লেট হয়ে। আর বলতে পারেননি। বর্ণর বাবাকে দেখে ওনার মুখ লাল হয়ে গেল রাগে আর চিৎকার করে বলল, তুই এখানে কি করছিস? বর্ণর বাবাও চিৎকার করে বললেন, তাহলে তুই টিয়ার বাবা? বর্ণ, আমি এই মেয়েকে মানি না। টিয়া ওর বাবার চিৎকার শুনে চলে এসেছিল। বর্ণর বাবার কথা শুনে ওর চোখ ভরে যায় জলে। বর্ণ নিচ থেকে মাটি সরে যায় ওনাদের কথা শুনে। বর্ণ শুধু মনে মনে এটাই বোঝে, প্লিজ গড, টিয়াকে আমার থেকে দূরে সরিয়ে দিও না, যাই হয়ে যাক। টিয়ার বাবা আবার বললেন, তার মানে তুই বর্ণ বাবা? আমি এই ছেলেকে মানব না, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। টিয়ার মা টিয়ার চোখে জল দেখে টিয়ার বাবার কাছে এগিয়ে গেলেন আর বললেন, প্লিজ তুমি একটু শান্ত হও, এমনটা করো না। নিজের মেয়ে খুশিটা তো দেখো। বর্ণর মা ও বর্ণর বাবাকে বলেন, তুমি এভাবে কথা বলছো কেন? বর্ণ দিকে তাকিয়ে দেখো। ছেলেটার কথা ভেবে অন্তত পুরনো শত্রুতা ভুলে যাও। বর্ণর বাবা আবার চিৎকার করে বললেন, ভুলার প্রশ্নই ওঠে না। ও আমার বন্ধু থেকে অপমান করেছে, ওকে আমি কখনোই মাফ করব না। টিয়ার বাবাও চিৎকার করে বললেন, তুই কি ভেবেছিস তোকে মাফ করব? তুই আমার বন্ধুত্বের মর্যাদা রাখিসনি, এখনই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। বর্ণর বাবা বর্ণ আর ওর মার হাত ধরে টানতে টানতে বাড়ি থেকে বেরিয়ে আসেন। বর্ণ যাওয়ার আগে করুণভাবে টিয়ার দিকে তাকিয়েছিল। টিয়া বুক ফেটে কান্না ছিল। শুধু একটা কথাই ওর মাথায় আসছিল, বর্ণকে হারিয়ে ফেলেনি তো? এদিকে বর্ণর মাথায়ও এটাই চলছে। বর্ণ কি করবে বুঝতে পারছে না। তবে এটা খুব ভালো করে বুঝে নিয়েছে, ওদের বাবা ওদেরকে একসাথে কখনোই মানবে না। বর্ণকে ওর বাবা বাসা নিয়ে আসার পর বলেন, তুই আর ওই মেয়ের সাথে কথা বলবি না, আর দেখাও করবি না। ওই মেয়েকে আমি কখনোই মেনে নেব না। তবে যদি ওর ফ্যামিলি ছেড়ে ওর বাবাকে ছেড়ে এখানে একেবারে চলে আসতে পারে, তাহলে মেনে নেব। বর্ণ ওর বাবার কথা শুনে অবাক হয়ে বলল, এটা কি বলছো তুমি? ও কিভাবে ওর ফ্যামিলি ছেড়ে আসবে? আর তুমি এরকম কথাই বা কেন বলছো? প্লিজ বাবা, বলো কেন তোমরা এমন বিহেভ করলে? তোমাদের কথায় মনে হলো তোমরা আগে থেকেই চিনো। হ্যাঁ, চিনি, ছোটবেলা থেকেই চিনি। ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু এখন নয়। আর কি হয়েছে না হয়েছে এসব আমি তোকে বলতে পারবো না। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছিস। আমি যা বললাম তাই করবি। আর তারপরও যদি তুই আমার কথা আর অমান্য করিস, তাহলে মনে করিস তোর বাবা মরে গেছে। বাবা, এটা কি বলছো তুমি? বর্ণর বাবা আর কিছু না বলে রুমে চলে যান। বর্ণর মা বর্ণর কাছে এগিয়ে এসে বলেন, কষ্ট পাস না,
তোর বাবা তিয়াকে কখনোই মানবে না। আর আমি তিয়াকে যতটুকু চিনেছি ওর মা বাবাকে কখনো ছাড়তে পারবে না। মনকে শক্ত কর, পারলে ভুলে যা। বর্ণ ওর মার কথা শুনে অবাক হয়ে ওর মার দিকে তাকালো আর বলল, এসব কি বলছো তুমি? তুমি জানো তিয়াকে আমি কতটা ভালোবাসি? কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি পর্যন্ত। তিয়াই ছিল আমার লাইফের ফার্স্ট মেয়ে, আর তুমি বলছো ওকে ভুলে যেতে? কিভাবে ভুলবো বলবে? বর্ণের কথা শুনে বর্ণের মা খুব কষ্ট হচ্ছে। যখন প্রথম বর্ণর মুখে তিয়ার কথা শুনেছিলেন আর তিয়াকে মেনে নিয়েছিলেন, তারা বর্ণ যে কত খুশি হয়েছিল। বর্ণর মা এত খুশি বর্ণকে এর আগে কখনো হতে দেখেনি। আর আজ বর্ণ যতটা কষ্ট পাচ্ছে, এত কষ্ট পেতেও বর্ণকে আগে দেখেনি। উনি কি করবেন বুঝতে পারছেন না। রুমে গিয়ে বর্ণর বাবাকে অনেক বোঝালেন, কাজ হয়নি। বর্ণ রুমে দরজা বন্ধ করে বসে আছে। ওর চোখের সামনে শুধু তিয়ার কান্না করা মুখটা ভেসে আছে। এই 3 বছরে বর্ণ তিয়াকে এরকম কান্না করতে কখনোই দেখেনি। শুধু একদিন দেখেছিল, যখন বর্ণ বলেছিল যদি বর্ণ তিয়াকে ছেড়ে চলে যায় তো তিয়া কি করবে। এটা শুনে তিয়ার সে কি কান্না! বর্ণ কোনোভাবেই তিয়াকে থামাতে পারছিল না। কান্না থামাতে বর্ণ তিয়া ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। যখন তিয়া শান্ত হয় তখন বর্ণ তিয়াকে ছেড়ে দেয়। তারপর কান্নার বদলে কি লজ্জা পাচ্ছিল। 1 ঘন্টা বর্ণ দিকে চোখ তুলে তাকায়নি। বর্ণ এইসব ভাবছিল আর চোখ দিয়ে 1 ফোঁটা জল গড়িয়ে পড়ল। বর্ণ কখনো কাঁদেনি। এদিকে তিয়াকে ওর বাবা বলেন, শোনো, আমি জানতাম না বর্ণ এই ধোঁকাবাজের ছেলে। জানলে কখনোই দেখা করতে রাজি হতাম না। এখন একটা কথা ক্লিয়ারলি বলছি, বর্ণকে ভুলে যাও। এই ছেলের সাথে তোমার বিয়ে আমি কিছুতেই দেব না। তিয়া কাঁদতে কাঁদতে ওর বাবাকে জড়িয়ে ধরে বলল, প্লিজ বাবা, এসব বলো না। আমি বর্ণকে ছাড়া বাঁচব না। অনেক ভালোবাসি। প্লিজ আমাকে ওর থেকে আলাদা করো না। তোমার এমন ইমোশনাল কথায় আমার মন কিছুতেই গলবে না। যা বলছি তাই করো। বর্ণর সাথে আজকের পর কোনো কথা বলবে না, আর দেখা তো করবেই না। ওকে ভুলে যাও। বলে তিয়ার বাবা নিজে থেকে তিয়াকে ছাড়িয়ে এখান থেকে চলে গেলেন। তিয়ার ভাবি তিয়ার কাছে এসে তিয়াকে জড়িয়ে ধরলেন আর বললেন, কান্না বন্ধ করো, সব ঠিক হয়ে যাবে। এভাবে কেউ কাঁদে? ভাবি, আমি ওকে ছাড়া বাঁচব না। প্লিজ কিছু করো। আমি এখন কি করব? তুমি আগে কান্না বন্ধ করো আর রুমে চলো। তিয়ার ভাবি তিয়াকে রুমে নিয়ে গেলেন। তিয়ার মা তিয়ার বাবার কাছে গিয়ে অনেক বোঝালেন। তিয়ার কষ্ট উনি সহ্য করতে পারছে না। একটাই মেয়ে, খুব আদরের, কখনো চোখের জল আসতে দেননি। আর আজ এত চোখের জল পেলছে, কিভাবে সহ্য করবেন? কিন্তু তিয়ার বাবার এক কথা তিনি কিছুতেই বর্ণকে মেনে নেবেন না। প্রায় 1 মাস ওরা বোঝায়, কোনো কাজ হয় না। তারপর বর্ণ তিয়ার খুশির জন্য তিয়ার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। তবেও লুকিয়ে দেখে যেত তিয়াকে। তিয়া ফোন দিলেও ভালোভাবে কথা বলতো না। প্রায় 2 মাস তিয়াকে বর্ণ ওর মুখ দেখায়নি। পরশু তিয়া এমনভাবে দেখা করার কথা বলল আর না করতে পারিনি। তিয়া ক্লাস শেষ করে সায়রার সাথে হেঁটে হেঁটে বাসায় চলে আসে। তিয়াকে রুমে যেতে দেখে ওর মাও রুমে গেলেন। তিয়া বিছানায় বসেছিল। তিনি পাশে গিয়ে বসেন আর তিয়ার মাথায় হাত রেখে বলেন, নিজের কি অবস্থা করছিস? খাওয়া দাওয়া ঠিক মতো করিস না, ঘুমাস না। এসব করলে কি চলবে? তো আর কি করব? তোমরা তো তাই চাও। তো আর এসব বলছো কেন? তুই জানিস আমি এসব চাই না, তারপর আমাকে এসব বলছিস? বাবা ভাইয়া ওরা তো চান, ওদের জন্যই করছি। আমি মরি বাঁচি তাতে ওদের কিছু যায় আসে না। মরার কথা বলিস না দয়া করে, কোনো মায়ের সামনে। আমি তোর বাবাকে কম বোঝাইনি, কিন্তু ও রাজি হচ্ছে না তো কি করব বল। জানি না বর্ণর বাবার ওপর কিসের এত রাগ। রাগের কারণটা জানলে হয়তো কিছু একটা করা যেত। তুই এক কাজ কর, এই ব্যাপারে বর্ণর সাথে কথা বলে দেখ। ঠিক বলেছ, আমি এক্ষুনি ফোন দিচ্ছি। না, আগে খেয়ে নে, ও তো এখন অফিসে। খেয়ে কিছুক্ষণ পর ফোন দিস। ওকে। আমি ফ্রেশ হয়ে আসি, আমি খাবার বাড়ছি। তিয়ার মা চলে যান। টিয়া মনে মনে ভাবতে লাগলো, আজ অনেক দিন পর একটা আশার আলো দেখতে পারছি। থ্যাংক ইউ মা। একবার জানিয়ে ওদের মাঝে কি হয়েছিল সব জানলে এর সমাধান করার কোনো রাস্তা বের করতে পারবো। তারপর আমি আর আমার বর্ণকে পেয়ে যাব। সত্যি পাবো তো? এসব ভেবে টিয়া ফ্রেশ হয়ে খেয়ে নিল। তারপর একটু ঘুমিয়ে নিল। সন্ধ্যায় তিয়ার ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বর্ণকে ফোন দিল। একবার রিং হতে বর্ণ ফোন রিসিভ করলো। টিয়া বলল, তোমার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে। হুঁ বলো। আমার বাবা আর তোমার বাবার মাঝে কি হয়েছে এটা জানার চেষ্টা করো। যদি এটা জানতে পারি তাহলে এর একটা সমাধান করতে পারবো। ওদের মাঝে রাগটা কমাতে পারি। আমি আর বাবার সাথে কথা বলেছিলাম, বাট বাবা এই বিষয়ে কিছু বলতে চান না। কেন? আমি জানি না। বাদ দাও এসব। ভাগ্যে যা আছে তাই হবে। আর কাল দেখা করার জন্য তোমার বাবা আমার বাবাকে অনেক কথা শুনিয়েছেন। এখন তো বাবা আমার উপর রাগ করে কথা বলায় বন্ধ করে দিছেন। কি? তাহলে কি আর আমাদের দেখা হবে না? টিয়ার ফুপিয়ে কান্নার আওয়াজ বর্ণর কান পর্যন্ত আসে। বর্ণ কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। একদিকে বাবা, অন্যদিকে টিয়া, দুজনকে নিজে থেকে বেশি ভালোবাসে। আরে দেখা করব না কখন বললাম? তুমি কান্না বন্ধ করো। যখনই সময় পাবো দেখা করব। প্রমিস? না বলো। প্রমিস? ওকে।
আর শোনো, তুমি আর একটু চেষ্টা করে দেখো জানতে পারো কি না। আর নয়তো তাদের কমন কোনো ফ্রেন্ডকে খুঁজে বের করতে হবে। আমি চেষ্টা করে দেখব, তুমি চিন্তা করো না। আর এখন পড়তে বসো, সামনে ফাইনাল এক্সাম। ওকে, বাই বাই। বর্ণ ফোন কেটে মাথায় হাত দিয়ে বসে রইল। মাথায় অনেক ব্যথা, অফিসের টেনশন, বাসার টেনশন, সব মিলিয়ে বর্ণের অবস্থা খুব খারাপ। বর্ণ ফোন দিল আয়ানকে। আয়ান সাথে সাথেই ফোন রিসিভ করলো আর বলল, যাক, ভুলিসনি তাহলে আমাকে। তোকে কি ভুলতে পারি? তুই তো জানিস আমি কিসের মধ্য দিয়ে যাচ্ছি। জানি। আজ একটু দেখা করতে পারবি? আমার অবস্থা খুব খারাপ। তুই ছাড়া আর কে আছে যার সাথে এসব শেয়ার করব? তুই এক্ষুনি চলে আয়, আমি গাড়ি নিয়ে তোর বাসার সামনে আসি। ওকে। বর্ণ ফোন কেটে ফ্রেশ হয়ে নিল, রেডি হয়ে চলে গেল আয়ানের বাসার সামনে। গিয়ে আয়ানকে ফোন দিল। ফোন দেওয়ার পরে আয়ান বাইরে বের হলো, গাড়িতে উঠল। বর্ণ গাড়িটা একটা নির্জন জায়গায় নিয়ে গেল, সামনে একটা পুকুর পার। দুজন নিচে বসলো। আয়ান বলল, এবার বল, কি হয়েছে আবার? বর্ণ আজ তিয়ার সাথে যা যা কথা হয়েছে সব বলল। তা শুনে আয়ান আবার বলল, তিয়া একদম ঠিক বলেছে, এটা লাস্ট চান্স, এটা কাজে লাগা। বাট বাবা তো কিছুই বলতে চান না। তোর বাবা আর তিয়ার বাবার কোনো এক কমন ফ্রেন্ডকেই খুঁজে বের কর। আচ্ছা, তোর বাবা এই বিষয়ে কি কিছু জানেন? ওনার তো বাবার সাথে খুব ভালো রিলেশন। তা তো জানি না, আজ একটু কথা বলে দেখবি। ওকে। আমি বাসায় গিয়ে বাবার সাথে কথা বলবো, কিছু জানতে পারলে তাকে বলবো। থ্যাঙ্কস। তুই আমাকে থ্যাঙ্কস বলছিস? বর্ণ উঠে আয়ানকে জড়িয়ে ধরল। তুই তো আমার ভাইয়ের থেকেও বড়, আমার সব প্রবলেমে আমার সাথেই থাকিস। তোকে আর থ্যাঙ্কস দিয়ে ছোট করব না। ওকে, এখন চল। মনে তো হচ্ছে কিছু খাসনি, খেয়ে নিবি। খিদে নেই, চুপচাপ চল। আয়ান বর্ণকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেল, গিয়ে বর্ণকে কিছু খাইয়ে দিল। তারপর বর্ণ আয়নের বাসায় ড্রপ করে দিয়ে বাসায় চলে গেল, গিয়ে বিছানায় শুয়ে পড়ল। এদিকে টিয়া বই নিয়ে বসলে ওর মাথায় শুধু বর্ণের কথাই ঘুরছে। হঠাৎ ওর চোখ গেল টেবিলের উপর রাখা নূপুরের দিকে। টিয়া উঠে গিয়ে নূপুরটা আনলো আর পায়ে পড়ল। এটা বর্ণ দেওয়া প্রথম উপহার। তখন সবেমাত্র তাদের রিলেশন শুরু। প্রথম প্রথম টিয়া বর্ণের সাথে কথা বলতে বর্ণর দিকে তাকাতে খুব লজ্জা পেত। সেদিন ছিল শুক্রবার। টিয়া বর্ণর সাথে বেরিয়েছে। বর্ণ কোথায় যেন ওকে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে বলো না? আরে বাবা, বললাম তো সারপ্রাইজ। বললে কি আর সারপ্রাইজ থাকবে? তবুও আরেকটু এসে গেছি, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলে হাঁটবো কি করে? আমি আছি না। বর্ণ এক হাত দিয়ে টিয়ার চোখ বন্ধ করে, অন্য হাত দিয়ে টিয়ার হাত ধরে সামনে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে বর্ণ ওর হাত ছেড়ে দেয়। টিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। ওয়াও, মেলা! চলো, আজ তোমার যা পছন্দ সব কিনে দেব। আর বলো কি খাবে? টিয়া আরেকটু সামনে এগিয়ে যায়, বর্ণকে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখায় হাওয়াই মিঠাই খাবো। বর্ণ একটা হাওয়াই মিঠাই কিনে আনে। এ কি, একটা আনলি কেন? আমি কিন্তু তোমায় দেব না। আমায় রেখে খেতে পারবে? এটা ঠিক না, আমি এটা কাউকে ভাগ দিই না। কেউ আর আমি কি এক? না। ওকে, আসো, তবে একটু দেব। এটা লাগবে, অন্য একটা মিষ্টি দিলেই হবে। কি বলবো? বলো। বর্ণ তিয়ার কাছে এগিয়ে যায়, গিয়ে তিয়ার কানের কাছে মুখ নিয়ে বলে, এটা থেকেও মিষ্টি তো তোমার ঠোঁটের ছোঁয়া। এটা দিলেই আমার হয়ে যাবে। টিয়া লজ্জায় মাথা নিচু করে রাখে। বর্ণ আবার বলে, কি হলো, দিবে না? ধুর, তুমিও না, চলো তো। পাওনা কিন্তু রয়ে গেল। তুমি আসবে? চলো। টিয়া হাওয়াই মিঠাই খাচ্ছে আর বর্ণ টিয়াকে দেখছে। হঠাৎ টিয়া চিল্লিয়ে বলল, কি সুন্দর নূপুর! কোথায়? আর কি ওইভাবে চিল্লায়? সরি। এই দেখো সামনে, চলো। তারপর বর্ণ নূপুরটা কিনে নিজের কাছে রাখে। এ কি, তোমার কাছে রাখছো কেন? এটা তো আমার জন্য কিনেছো। যাওয়ার সময় পরিয়ে দেব আমি নিজের হাতে। তাহলে এক্ষুনি চলো, আরেকটু ঘুরি। না না, অনেক ঘুরেছি, চলো। ওকে। টিয়ার কথায় বর্ণ মেলা থেকে বেরিয়ে সামনে গেল। একটা গাছের গুঁড়িতে টিয়া বসে পড়ল। এবার পরিয়ে দাও। বর্ণ টিয়ার পাশে বসে নূপুরটা পরিয়ে দিল। নূপুর পরিয়ে টিয়ার পায়ে একটা কিস করলো। সাথে সাথে টিয়া কেঁপে উঠল। এসব ভাবছে আর টিয়া কাছে নূপুরের দিকে তাকিয়ে আছে। এরকম আরও কত শত স্মৃতি রয়েছে, সব অতীত। সবটাই খুব সুন্দর ছিল। এসব ভাবতে ভাবতে একসময় টিয়া ঘুমিয়ে পড়ে। রাত 10:30টায় টিয়া মা এসে টিয়াকে ডাকেন খাওয়ার জন্য। টিয়া উঠে ডাইনিং টেবিলে যায়। চেয়ারে বসতেই তুষার বলে, বাবা, আমার দেখা খুব ভালো একটা ছেলে আছে। টিয়ারও খুব পছন্দ। ছেলে মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে, খুব ভালো বেতন পায়। টিয়ার বাবা একবার টিয়ার দিকে তাকালেন। টিয়া তুষারের কথা শুনে মাথা নিচু করে কাছে। তিনি বললেন, ছেলেটাকে আসতে বল। টিয়ার এখানে থাকলো না, দৌড়ে চলে গেল রুমে। টিয়া রুমে গিয়ে কাছে।
তিয়ার মা তুষার আর তিয়ার বাবার উদ্দেশ্যে করে বলল, এটা কি করলে? খেতে বসতে না বসতে এইসব বলতে হলো তোমাদের? মেয়েটাকে একেবারে মেরে ফেলতে চাও না খাইয়ে? তিলে তিলে না মেরে বিষ এনে দাও খেয়ে একেবারে মরে যাক। তিয়ার বাবা রেগে বলেন, এসব কি বলছো তুমি? ঠিকই বলেছি, মেয়েটা এমনিতেই ঠিকমতো খায় না, ঘুমায় না, এখন খেতে বসেছে, তাও তোমাদের সহ্য হলো না? এসব কথা এখন না বললে হতো। তিয়ার ভাবে এগিয়ে এসে বলল, বাবা, ছোট মুখে বড় কথা বলছি, মাফ করে দিবেন, কিন্তু এটা না বলে পারছি না। আমি জানি না আপনার আর বর্ণ ভাইয়ের বাবার মাঝে কি হয়েছিল, কিন্তু আপনারা এখন যা করছেন এটা ঠিক করছে না। আপনাদের শত্রুতার জন্য আপনাদের ছেলেমেয়ে যে কত কষ্ট পাচ্ছে তা আপনারা দেখতে পারছেন না। তুষার রেগে বলল, তোমাকে এসব দেখতে কে বলেছে? তুমি চুপ থাকবে। আমার বোনের বিষয়ে একদম কথা বলতে আসবে না। আমরা ওর ভালোটাই দেখব। ওই ছেলেটা ভালো না। তিয়ার মা তুষারকে একটা চড় দিয়ে বললেন, তুই কত ভালো এটা দেখ। অন্যদের উপর আঙ্গুল তোলা তো তোর স্বভাব হয়ে গেছে। মা, তুমি আমায় মারলে ওই 2 টাকার ছেলের জন্য? হ্যাঁ, মেরেছি, দরকার হলে আরও মারব। মেয়েটার কষ্ট তো তোমাদের চোখে পড়ে না, বরং আরও কষ্ট কিভাবে দেওয়া যায় তা দেখো। তিয়ার বাবা শান্ত হয়ে ওদের কথা শুনছেন। এবার রেগে বললেন, আমি আর যেন এসব কথা এই বাড়িতে না শুনি। যদি কেউ বলে তাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে। এটা বলেই উনি রুমে চলে যান। তুষারও চলে যায় রুমে। টিয়ার মার ভাবি টাস করে চেয়ারে বসে পড়েন। সব আশা শেষ হয়ে গেল। টিয়ার রুমে গিয়ে বালিশে মুখ গুজে শুধু কাছে ফোন বের করে বর্ণকে ফোন দিল। বর্ণ ফোন রিসিভ করছে না। 3বার দিল, 4বারের সময় রিসিভ করলো। টিয়া বলল, এত সময় কোথায় ছিলে? ফোন রুমে ছিল, আমি খেতে গিয়েছিলাম। তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? তুমি কি কাঁদছিলে? ভাইয়া আমার জন্য ছেলে দেখেছে। এই কথাটা শুনে বর্ণর মুখে চিনচিনে ব্যথা অনুভব করে। যদি সত্যি ওরা টিয়ার বিয়ে দিয়ে দেয় তাহলে ওর কি হবে? এতদিন মনকে অনেকভাবে মানালেও এখন আর মানাতে পারছে না। এখন মন শুধু টিয়াকেই চায়। বর্ণকে চুপ থাকতে দেখে টিয়া জোরে কেঁদে দিল। আর কেঁদে কেঁদে বলল, তুমি ছাড়া অন্য কারোর সাথে আমার বিয়ে হলে আমি মরে যাব। বর্ণ শান্ত গলায় বলল, ছেলে দেখছে মানে এই না তোমার বিয়ে হয়ে গেছে। চিন্তা করো না, বিয়ে তোমার আমার সাথেই হবে। কিভাবে? প্লিজ যা করার তাড়াতাড়ি করো, আমি আর পারছি না, খুব কষ্ট হয়। তার আগে কান্না বন্ধ করো, আমি দেখছি কি করা যায়। আয়ান ওর মা বাবা আর ছোট ভাই আবির ডাইনিং টেবিলে বসে আছে। আয়ান কি বলে শুরু করবে বুঝতে পারছি না। যদি ওর বাবা কারণ জিজ্ঞেস করে তাহলে সব কিভাবে বলবে। শেষে বলেই ফেলল, বাবা, তুমি বর্ণর বাবাকে ছোটবেলা থেকে চিনো তাই না? কেন? মিস্টার তিয়াস আহমেদকে চিনো? নামটা চেনা চেনা লাগে। ওনার বাসা কোথায়? এখানেই থাকে? না, গুলশান। আয়নের বাবা অনেকক্ষণ ভাবলেন, তারপর বললেন, মনে পড়েছে। বর্ণর বাবা আর তিয়াস তো একসাথেই পড়তো। হুম শুনছি ওনারা নাকি বেস্ট ফ্রেন্ড ছিলেন। ছিলেন তো। আমি ওনাদের 1 বছরের সিনিয়র ছিলাম। তারপর ওদের সাথে আমার খুব ভালো রিলেশন ছিল। এখন তোরা একজন আরেকজনকে সহ্য করতে পারে না। তুমি কি জানো ওদের মাঝে কি হয়েছিল? এসব আমি কিভাবে জানবো? তবে শুনেছি খুব বড় একটা ঝামেলা হয়েছিল। শুনেছি ওরা মারামারি পর্যন্ত করেছিল কলেজে। কিন্তু কেন এটা শুনিনি। কে সব জানবে তুমি বলতে পারো? ওদের মাহিম চাচা আছে না, ও বলতে পারবে। ওরা একসাথে এক ব্যাচেই পড়তো। থ্যাংক ইউ বাবা। তুই এসব জেনে কি করবি? আমি না, বর্ণ জানতে বলেছে। কেন বলেছে এটা তোমায় পরেই বলবো। আচ্ছা। আয়ান খাওয়া শেষ করে রুমে গিয়ে বর্ণকে ফোন দিল। ফোন ওয়েটিংয়ে দেখাচ্ছে। আয়ান বুঝতে পারছে টিয়ার সাথে কথা বলছে। বর্ণ আয়ানের কল দেখে টিয়াকে বলল, তোমার সাথে পরে কথা বলছি। আয়ান কল দিতেছে, হয়তো কোনো দরকার। তুমি শুয়ে পড়ো। ওকে, গুড নাইট। বর্ণ টিয়ার কল কেটে আয়ানকে কল ব্যাক করলো। আয়ান ফোন রিসিভ করে বলল, একটা গুড নিউজ আছে। কি? বাবার কাছ থেকে অনেক কিছু জেনেছি, বাকিটা ফাহিম আঙ্কেলের কাছ থেকেই জানবো। কি কি জেনেছিস? আয়নর বাবার সাথে যা যা কথা বলেছে সব বলল। সব শুনে বর্ণ বলল, যাক, একটা আশার আলো পাওয়া গেছে। কাল তো আমার অফিস আছে, বিকেলে যাব আঙ্কেলের কাছে। ওকে, গুড নাইট। গুড নাইট। বর্ণ ফোন কেটে একটা শান্তির নিঃশ্বাস ফেল। এখন মনে হচ্ছে কিছু একটা করতে পারবে টিয়াকে পাওয়ার জন্য। আজ একটা শান্তির ঘুম হবে। বর্ণ আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ল। কাল অফিস আছে, টাইম মতো যেতে হবে। পরের দিন যথারীতি ঘুম থেকে উঠে বর্ণ অফিস আর টিয়া ভার্সিটিতে চলে গেল। বিকেলে বর্ণ অফিস শেষ করে আর বাসায় ফিরল না। আয়নের অফিসে চলে গেল। ওখান থেকে আয়নকে ড্রপ করে ফাহিম আঙ্কেলের কাছে চলে গেল দুজন। এখন ওরা বসে আছে ফাহিম আঙ্কেলের ড্রয়িং রুমে। কিছুক্ষণ পর উনি আসলেন আর বললেন, তোমরা এখানে কেন? কোনো দরকার? বর্ণ বলল, খুব বেশি দরকার আঙ্কেল, প্লিজ আমাদের হেল্প করো। বল, কি হেল্প করবো তোদের? আমার বাবা আর মিস্টার তিয়াস আহমেদকে তো চিনো। চিনবো না কেন?
ওরা তো আমার ফ্রেন্ডই ছিল। তাহলে এটা বলো, ওদের মধ্যে কি এমন হয়েছে যার জন্য এখন ওরা একজন অন্যজনকে সহ্য করতে পারে না? এসব তোদের কিভাবে বলবো? আয়ান বলল, প্লিজ আঙ্কেল, বলে ফেলো, খুব দরকার। কি হয়েছে আমাকে বল। আয়ান বর্ণ আর তিয়ার পুরো ব্যাপারটাই বলল। তা শুনে উনি বললেন, তাহলে তো তোদের বলতেই হয়, মনে হয় না কোনো কাজ হবে। বর্ণ বলল, প্লিজ বলো, কাজ হয় কিনা এটা পরে দেখব। তিয়াস ওর ফুপি মেহরিমাকে খুব ভালোবাসতো, কিন্তু মেহরিমা ভালোবাসতো কিনা জানতাম না। সবসময় মেহরিমার পিছনে পড়ে থাকতো তিয়াস। মেহরিমা কিছু বলতো না, তাই তিয়াস ভেবেছিল মেহরিমা ওকে ভালোবাসে। একদিন তিয়াস তোর বাবা মেহরামকে এসব বলে দেয়। মেহরামও প্রথমে খুশি হয়েছিল এসব শুনে, কারণ তিয়াস তো ওর বেস্ট ফ্রেন্ড ছিল, আর তিয়াস খুব ভালো ছেলেও ছিল। কিন্তু হঠাৎ একদিন কলেজে এসে মেহরাম তিশাকে মারতে থাকে, আর অনেক কিছু বলে গালিগালাজ করে। সব মনে নেই। তিয়াসও মেহরামকে মারতে থাকে। আমরা অনেক কষ্টে ওদের মার আটকাই। পরে অনেক জানার চেষ্টা করি কেন মেরেছিল, কি হয়েছিল, কিন্তু ও বলেনি। কিছুদিন পর জানতে পারি মেহরিমার বিয়ে হয়ে যায় আমাদের এই ক্লাসমেট রুদ্রর সাথে। এটা শুনে তিয়াস অনেক রেগে যায়, কারণ মেহরাম এই বিয়েটা দিয়েছিল। তিয়াস মেহরামের বাসায় গিয়ে অনেক মারামারি করে। এরপর থেকেই ওরা একজন অন্যজনকে সহ্য করতে পারে না। তার কয়েক বছর পর তিয়াস ওর ফ্যামিলির পছন্দ করা মেয়েকে বিয়ে করে নেয়। হঠাৎ ফুপির বিয়ে আর মারামারি লাগার নিশ্চয়ই বড় কোনো কারণ আছে, হতে পারে। কারণটা কেউ বলল না। আয়ান বলল, বাট সব ক্লিয়ারলি জানবো কি করে? বর্ণ বলল, ফুপির সাথে কথা বলে কেমন হয়? ফুপি কি সব বলবে? চেষ্টা করে দেখি। মাহিম আঙ্কেল বলল, কথা বলে দেখ, কিন্তু রুদ্র যেন এসব জানতে না পারে। বর্ণ বলল, কেন? কেনটা পরে জানিস, আগে কথা বলে দেখ। আয়ান বলল, অফিস ছুটি নিয়ে তোর ফুপির বাসায় যেতে হবে। উনি তো সিলেট থাকেন, তাই না? হুম। আচ্ছা আঙ্কেল, আমরা আসি। আর আমাদের হেল্প করার জন্য থ্যাঙ্কস। বর্ণ আর আয়ান ফাহিম আঙ্কেলের বাসা থেকে বের হয়ে আসে। সিলেট যেতে হবে। সব ক্লিয়ার না হলে ওরা কখনো এসব মেনে নেবে না। টেনশন আরও বেড়ে গেল। যদি ফুপি কিছু না বলে তাহলে কি হবে? বর্ণ আর আয়ান দুদিন পর একদিনে ছুটি নিয়েছে। বৃহস্পতিবার হওয়ার একদিনে ছুটি নিয়েছে। শুক্রবারে আবার ফিরে আসতে পারবে। বর্ণ তিয়াকে এগুলো জানালো না, মিথ্যে বলল অফিসের কাজে সিলেট যাচ্ছে। এত সব তিয়া জানলে ওর বাবার প্রতি অন্যরকম ভাবনা তৈরি হতে পারে। তিয়ার মন ভেঙে যেতে পারে। যাওয়ার আগে একবার তিয়ার সাথে দেখা করে গেল। পরের সপ্তাহ থেকে তিয়ার ফাইনাল এক্সাম। পরীক্ষা শেষ হওয়ার আগে ওরা বেশি টাইম স্পেন্ড করতে পারবে না। আজ চলে যাবে বর্ণ সিলেট। টিয়াকে বলেছে অফিসের কাজে যাবে। বর্ণর মাকেও তাই বলেছে। আয়ান আর বর্ণ বসে আছে গাড়িতে। আয়ান বলল, এত টেনশন করিস কেন, সব ঠিক হয়ে যাবে। জানি না, অন্যরকম এক ফিলিংস কাজ করছে। এখন টিয়াকে খুব মিস করছি। ওকে নিয়ে সিলেট ঘোরানোর কথা ছিল, আর আজ আমি একা যাচ্ছি। সব ক্লিয়ার হয়ে দেখিস, সবাই সব মেনে নেবে। আমার মন বলছে ওখানে গিয়ে এমন কিছু জানবো যা তোদের দুজনকে এক করে দিবে। তাই যেন হয়। সন্ধ্যার দিকে আয়নার বর্ণ ওর ফুপির বাসায় পৌঁছায়। বর্ণকে দেখে ওর ফুপি অনেক অবাক হন আর বলেন, তুই হঠাৎ করে জানালি না তো? কেন, না বলে কি আসতে পারি না? সেটা কখন বললাম? ভালো করেছিস এসে। আয় ভেতরে। ফুপা বাসায়? একটু আগে এলো। তোরা কেমন আছিস? আয়ান, তুই কেমন আছিস? আয়ান বলল, ভালো ফুপি, তুমি? এই তো আছি। তোরা ফ্রেশ হয়ে আয়। ওদের একটা রুম দেখিয়ে দিলেন। রুমে ঢুকে আয়ান বলল, ফুপা তো বাসায়, এখন বলা ঠিক হবে না। কাল তো অফিস বন্ধ, ফুপা বাসায় থাকবেন। কিছু একটা করতে হবে। ফুপার সামনে কিছু বলা ঠিক হবে না। আচ্ছা, কাল দেখি কি করা যায়। ওরা ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গেল। সেখানে ওর ফুপাকে দেখতে পেল। ওরা যেতে রুদ্র বলল, হঠাৎ করে এলে যে, কোনো কাজে শিশু নাকি? বর্ণ বলল, কেন? আমরা তোমাদের দেখতে আসতে পারি না? ফুপি অনেকদিন ধরে যায় না তো, তাই দেখতে এলাম। ও তাই, ভালো করেছো এসে। বর্ণ আর আয়ন সোফায় বসলো। বর্ণ বলল, রুদ্র কোথায়? ও তো বন্ধুদের সাথে বেড়াতে গিয়েছে, আরও দুদিন পর ফিরবে। ও, ওরা আরও অনেকক্ষণ আড্ডা দিল। রাতে একসাথে ডিনার করে আয়ন আর বর্ণ ঘুমিয়ে পড়ল। যা করার সকালেই করতে হবে। পরের দিন বর্ণ আর আয়ান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গেল। গিয়ে দেখে ওর ফুপা কোথায় যেন যাবে। বর্ণ এগিয়ে গিয়ে বলল, ফুপা কোথাও যাবে? তোমরা এতদিন পর আসলে, তোমাদের জন্য ভালো কিছু বাজার করে আনি। আয়ান বর্ণের কানে কানে বলল, এটাই সুযোগ। বর্ণ বলল, ও আচ্ছা। ওদের ফুপি বলল, তোরাও সাথে চলে যা, ঘুরেও আসতে পারবি। এই জায়গাটা খুব সুন্দর। বর্ণ বলল, না ফুপি, পরে বেরোবো, এখন ভালো লাগছে না। আচ্ছা, আমি আসি তাহলে। ফুপা চলে গেল। বর্ণ আর সময় নষ্ট করতে চায় না। ফুপির হাত ধরে টেনে সোফায় নিয়ে বসালো। ফুপি বলল, কি হয়েছে? বর্ণ বলল, এখানে খুব জরুরি কাজে এসেছি, তোমার কাছ থেকে কিছু জানার জন্য।
কি? সব সত্যি বলবি তো? কি বলতো আগে। আয়ান আগে তিয়ার বর্ণর ব্যাপারে সব বলল। তিয়া কার মেয়ে? তিয়াস আহমেদ। তিয়াস আহমেদ নামটা শুনে মেহরিমার চোখ থেকে পানি পড়তে শুরু করে। কি হয়েছে ফুপি? তুমি কাঁদছো কেন? মানবে না রে তোদের। আমার জন্য সব হয়েছে। কি হয়েছে প্লিজ আমাকে বলো, তাহলে শোন। তিয়াস আমাকে খুব ভালোবাসতো, আমার ওকে ভালো লাগতো, কিন্তু রুদ্র আমাকে পছন্দ করত। রুদ্র আবার তিয়াসকে একদম পছন্দ করতো না। কেন করতো না তা জানি না। যখন শুনে তিয়াস আমাকে পছন্দ, ওর তিয়াসের ওপর রাগটা আরও বেড়ে যায়। ভাইয়াও তিয়াসকে আমার জন্য পছন্দ করে ফেলে। রুদ্র আমাকে পাওয়ার জন্য ভাইয়ার ক্ষতি করার কথা বলে আমাকে ব্ল্যাকমেল করে তিয়াসের সম্পর্কে ভাইয়াকে মিথ্যে কথা বলতে বলে। আমি রাজি হইনি প্রথমে, কিন্তু ভাইয়ার ক্ষতিও আমি কখনোই চাইনি। তাই বাধ্য হয়ে তিয়াসের সম্পর্কে ভাইয়াকে মিথ্যে কথা বলি। বর্ণ বলল, কি বলেছ? তিয়াস আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছে, আমার সাথে জোর করার চেষ্টা করেছে। সব শুনে ভাইয়া ভার্সিটিতে গিয়ে তিয়াসকে অনেক মারে। তারপর কিছুদিন পর রুদ্রর ফ্যামিলি বিয়ের প্রস্তাব পাঠায়, ভাইয়াও রাজি হয়ে যায়। আমার কিছুর করার ছিল না, তাই বাধ্য হয়ে আমি রাজি হয়ে যাই। আমি শুনেছি আমার বিয়ের পর ওদের মাঝে আবার মারামারি হয়। এই কারণে প্রথমে আমি রুদ্রকে মেনে নিইনি, ওর জন্যই এসব কিছু হয়েছে। কিন্তু পরে মানতে বাধ্য হই। সংসার তো ওর সাথেই করতে হবে, পালাতে তো পারবো না। এই জন্য ভাইয়া ওকে সহ্য করতে পারে না। আমার জন্য ওদের বন্ধুত্ব নষ্ট হয়। আয়ান বলল, ও মাই গড, এ তো খুব জটিল বিষয়। সব জানাতে হবে আঙ্কেলকে। আমি সব রেকর্ড করে নিয়েছি। এটা বাবা শুনলে বাবার রাগ নিশ্চয়ই চলে যাবে। থ্যাংক ইউ ফুপি, আমরা এখনই চলে যাব। এটা কি বলছিস? এত সকাল? আমি আর এখানে থাকতে পারবো না, সরি। চল আয়ান। বর্ণ রুমে গিয়ে রেডি হয়ে নিল। আর ফুপি আটকানোর অনেক চেষ্টা করেছে, পারেনি। ওরা এখন বসে আছে বাসে। আয়ান বর্ণদিকে তাকিয়ে বলল, এভাবে চলে এলি কেন? ওই লোকটাকে সেকেন্ড বার আর দেখতে চায় না। আমি তো ভাবতেই পারিনি এত জটিল প্রবলেম হবে। আমিও ভাবিনি। ফুপির কথা তিয়া বা ওর মাকে জানানো যাবে না, রাইট? সন্ধ্যার দিকে ওরা ঢাকা পৌঁছায়। রাত 8টায় বর্ণর বাসায় যায়। বর্ণর সাথে আয়নও আসে। বর্ণর বাবার রেকর্ডিংটা শুনলেন। ওনার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। বোনের ভালোবাসায় অন্ধ হয়ে বেস্ট ফ্রেন্ডকে ভুল বুঝলেন, এই মুখ দেখাবেন কি করে? বর্ণ ওর বাবার মনের অবস্থা বুঝতে পারছে। বর্ণ আর বাবাকে কিছু বলল না, ওর রুমে চলে গেল। আয়ান চলে গেল ওর বাসায়। বর্ণ রুমে গিয়ে তিয়াকে ফোন দিল। সিলেট গিয়ে তার তিয়ার সাথে কথা হয়নি। তিয়া ফোন রিসিভ করতেই বর্ণ তিয়ার কান্নার শব্দ শুনতে পেল। তিয়া, কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? আজ আমায় ছেলে দেখতে এসেছিল, পছন্দ করে আংটি পরিয়ে গেছে, বিয়ের ডেটও ফিক্সড করে গেছে। বর্ণ এসব শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ও তো অনেক খুশি ছিল। তিয়ার কথা শুনে অলহাসির মুখটা কালো হয়ে গেল। বিয়ে ঠিক হয়েছে? বিয়ে তো আর হয়ে যায়নি, আর হবেও না। কিন্তু কিভাবে? আমার খুব ভয় করছে। আমার উপর বিশ্বাস নেই, নিজে থেকেও বেশি আছে। তাহলে কালই সব ঠিক হয়ে যাবে, আই প্রমিস। সত্যি? এবার পড়তে বসো। ওকে। ফাহিম আঙ্কেল তিয়ার বাবাকে ডেকে পাঠিয়েছেন। বর্ণর বাবা ডাকলে কখনোই আসতেন না তিনি। মিস্টার তিয়াস ফাহিমের বাসায় আসতে অবাক হয়ে তাকিয়ে থাকেন মেহরামকে দেখে। বর্ণর বাবা তিয়ার বাবাকে দেখেই বসা থেকে উঠে গিয়ে জড়িয়ে ধরে কেঁদে দেন। তিয়ার বাবা তো আরও বেশি অবাক হয়ে যান, কিন্তু আগের কথা মনে পড়তেই আবার মাথা গরম হয়ে যায়। বর্ণর বাবাকে তিনি ধাক্কা দিয়ে সরিয়ে দেন। কি করছিস এসব? দোস্ত, আমায় মাফ করে দে। তোকে ভুল বুঝেছিলাম সেদিন। মানে? মাহিম এগিয়ে এসে বলেন, আমি বলছি। মাহিম মেহরিমার ভয়েস রেকর্ডটা শোনান। সব শুনে তিয়াস ঠাস করে সোফায় বসে পড়ে। বর্ণর বাবা বলেন, বোনের ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই তোকে ভুল বুঝেছি। প্লিজ মাফ করে দে। আমি সত্যি ভাবতে পারিনি রুদ্র এমনটা করবে। তিয়ার বাবা কিছু বলছে না, চুপচাপ বসে আছেন। বর্ণ বলল, আঙ্কেল প্লিজ বাবাকে মাফ করে দিন। তিয়ার বাবা গম্ভীর গলায় বললেন, তখন আমি বারবার বলেছিলাম আমি এসব করিনি। তুই আমার কথা বিশ্বাস করিসনি। এতদিনের বন্ধুত্ব শেষ করে দিলি। তুই আমাকে চিনতি, আমি এমন কাজ করতে পারি না জানতি, তারপরেও। যাই হোক, এসব আমি সব ভুলে গেছি। মেহেরকেও ভুলে গেছি। এখন আমি আমার বর্তমান নিয়ে খুব ভালো আছি। মাহিম বলেন, তিয়ার বর্ণকে আলাদা করিস না। বর্ণর বাবা বলেন, তুই আমাকে যা শাস্তি দেওয়ার দে, প্লিজ। আমার ছেলেকে এত বড় শাস্তি দিস না। তোর মেয়েকেও খুব ভালোবাসে, আমি জানি। তিয়াও খুব ভালোবাসে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তিয়ার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, বিয়েও ফাইনাল হয়ে গেছে। বিয়ে তো আর হয়ে যায়নি। প্লিজ আমাকে মার কাট যা ইচ্ছে কর, ছেলে মেয়ে দুটোকে আলাদা করিস না। বর্ণর বাবা গিয়ে তিয়ার বাবার পায়ে পড়ে যান। এসব কি করছিস তুই? রাজি হয়ে যা প্লিজ। আমি ভুল করেছি,
তোকে ভুল বুঝিছি। তোর পায়ে আমার পড়তে কোনো লজ্জা নেই। তোর মেয়েকে আমার ছেলের জন্য দিয়ে দে প্লিজ। আচ্ছা আচ্ছা, আগে পাছাড়। আর এতে তোর কোনো দোষও নেই। তোর জায়গায় আমি থাকলে হয়তো তাই করতাম। বোনের জন্য সব ভাইয়েরই অন্ধ ভালোবাসা থাকে। সত্যি তুই আমায় মাফ করে দিয়েছিস। বর্ণর বাবা উঠে তিয়ার বাবাকে জড়িয়ে ধরেন। বর্ণ এখন নিশ্চিত হলো আর তিয়াকে ওর থেকে কেউ আলাদা করতে পারবে না। তিয়ার বাবা বাসায় গিয়ে ওই ছেলেটার সাথে তিয়ার বিয়ে ক্যান্সেল করে দেন। তিয়ার এক্সামের পরেই তিয়ার আর বর্ণের বিয়ে ঠিক করেন। সবাই এখন অনেক খুশি। 20 দিন পর ধুমধাম করে তিয়ার বর্ণর বিয়েটাও হয়ে যায়। এখন তিয়া বসে আছে বর্ণর বিছানায় এক হাত ঘোমটা দিয়ে। কিছুক্ষণ পর বর্ণ রুমে আসে। তিয়া বিছানা থেকে নেমে বর্ণকে সালাম করে। বর্ণ তিয়াকে জড়িয়ে ধরে। তারপর তিয়া বর্ণকে জিজ্ঞেস করে, বাবা হঠাৎ কি করে রাজি হলো বলবে না? আজ তো আমাদের বাসরাত। আজ অন্য কোনো কথা না, ওকে? আমরা এক হয়েছি, এটাই তো অনেক। এসব কিছু তোমার জানতে হবে না। বর্ণ তিয়াকে কোলে তুলে নেয় আর বিছানায় নিয়ে শুয়ে দেয়। তারপর আর জানি না। সমাপ্ত।